সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন, তিনজন হয়েছেন, এর মধ্যে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। এরপরে রয়েছেন আবু রুশদ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল। আমার বাদিকে রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান। আমরা গত 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী গেল। তার রুহের মাগফিরাত কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ আপনাকে দিয়ে। আমরা এই যে অনুষ্ঠান শুরুর আগেই কথা বলছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর বিষয়ে দীর্ঘ আলোচনা করা যায়, আপনিও করেছেন, এর আগে আপনাকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা এনেছি। এখন বাংলাদেশের এমন একটা প্রেক্ষাপট যখন তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, বেশ কিছু চ্যালেঞ্জ সামনে, বিশেষ করে সামনে বাজেট, অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, পররাষ্ট্র নীতির কথা বলা হচ্ছে। তার সে সময়কার সেই বিষয়গুলো আর এখনকার বিষয়গুলো আপনি কিভাবে মানে রিলেট করতে চান? দেখুন, এই যে চ্যালেঞ্জ শব্দটা, জি, এইটা আমার ধারণা মতে বাংলাদেশের আলোচনার টেবিলে চালু করেছে এনজিওগুলো। হ্যাঁ, তারা সংকট শব্দটা ব্যবহার করতে চায় না, এবং তারা প্রতিবন্ধকতা শব্দটা ব্যবহার করতে চায় না। তারা একটা নতুন শব্দ আবিষ্কার করেছে, চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জ বললে পরে এদিকেও হয় ওদিকেও হয়, এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়। তো সুতরাং আপনি চ্যালেঞ্জের কথা বলছেন, ঠিক আছে, আমি সেটাকে ধরে নেব যে রাষ্ট্র পরিচালনায় যে সমস্যাগুলো, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে কেমন ছিল এবং আজকের প্রেক্ষাপটে সেই সমস্যাগুলো কীরকম। আমি দু চারটা কথা বলতে পারি। এক, দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যে অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থনৈতিক অবস্থা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছিলেন, সেটা ছিল একটা খুব ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা। আপনারা জানেন 1974-এ এই দেশে প্রচণ্ড একটা দুর্ভিক্ষ হয়েছিল, এবং সেই দুর্ভিক্ষে আপনার গবেষকরা, বিশেষ করে অমর্ত্য সেন, তার হিসেবে 15 লক্ষ লোকের মৃত্যু হয়েছিল। কল্পনা করা যায়, ভাবা যায় 15 লক্ষ লোকের মৃত্যু। এবং সরকারি হিসেবে এই মৃত্যুর সংখ্যা বলা হয়েছিল 26,500। তার মানে এই যে একটা দুর্ভিক্ষ হলো, দেশে চরম খাদ্য সংকট ছিল, এবং বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হতো। কিন্তু খাদ্য আমদানি করার মতো যে বৈদেশিক মুদ্রা থাকার দরকার, যে ফরেন এক্সচেঞ্জ থাকার দরকার, সেইটা সেই সময় ছিল না। 1 নম্বর। 2 নম্বর, মূল্যস্ফীতির সমস্যা তখনও ছিল, প্রচণ্ডভাবে ছিল। আপনার 2 টাকার চাল যখন 10 টাকা কেজি হয়ে গেল, তখন দুর্ভিক্ষ আসলো। এই যে 2 টাকা থেকে 10 টাকায় যে রূপান্তর, যে পরিবর্তন, এইটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে প্রচণ্ড রকমের একটা মূল্যস্ফীতি। তবে মূল্যস্ফীতির কারণ এক এক সময় এক এক কারণে হয়। ওই সময় আমার দৃষ্টিতে মূল্যস্ফীতির জন্য একটা বড় কারণ ছিল স্ক্যারসিটি, দুষ্প্রাপ্যতা। কেরোসিন পাওয়া যায় না, শিশু খাদ্য পাওয়া যায় না, ঔষধ পাওয়া যায় না, তারপরে চাল পাওয়া যায় না, এরকম অনেক রকম সমস্যা হয়েছে। আপনি তো জানেন যে সেই সময় আপনার গৃহিণীরা যারা একটু অবস্থাপন্ন, তারা দুবেলা খেয়েছে, এটা সত্য, কিন্তু দুবেলা ভাত খেতে পারে নাই, তাদেরকে আটা রুটি খেতে হয়েছে। এবং পরিবারের সবার জন্য এই আটা রুটি তৈরি করতে গিয়ে গৃহিণীদের হাতে কর পড়ে গেছিলো, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। তো আবার তারপরে আসেন রাষ্ট্র পরিচালনায়। আপনার আজকে আমরা যেমন ফ্যাসিবাদের অতীতকে বলি, সেই সময় রক্ষী বাহিনীর একটা অতীত ছিল, সেই সময় গুম খুন ছিল, সেই সময়ও আপনার কি বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল। কিন্তু এই সব বিবেচনায় যদি আপনি দেখেন, তাহলে আপনার ওই সময় জিয়াউর রহমান সাহেব যেই ধরনের সরকার, যেই ধরনের দেশ, যেই ধরনের পরিবেশ, যেই ধরনের রাজনীতি পরিস্থিতি তিনি পেয়েছিলেন, প্রায় একই ধরনের পরিস্থিতি এবং পরিবেশ আমরা কিন্তু এই সরকারের আমলও দেখছি। কারণ সেই দিক থেকে একটা প্রচণ্ড মিল আছে। তবে পরিস্থিতির সময়ের বিবর্তনে সমস্যা যখন, সমস্যার নাম একরকম হতে পারে, কিন্তু সমস্যার কারণ ভিন্ন হয়, সমস্যার প্রকরণ ভিন্ন হয়, এবং সেই জন্য সমাধানের প্রক্রিয়া বা সমাধানের পদ্ধতিও
কিন্তু ভিন্ন হবে। জি, আপনার কাছে সমস্যার কারণ এবং সমাধান পদ্ধতি একবারে বিস্তারিত আমরা জানবো অনুষ্ঠানের পরের অংশে। রাজিকুজ্জামান রতন, একই বিষয় আপনার কাছে জানতে চাই, তবে আলোচনার বিষয়বস্তুর একটু ভিন্ন, সেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সে সময় এবং বর্তমান পরিচালনার, ওই যে স্যার চ্যালেঞ্জ বলতে চাচ্ছিলেন না, প্রতিবন্ধকতা বলি আর কি সহজে। দেখুন, আমরা যখন প্রশাসন বলি, রাষ্ট্রের 3টা অর্গানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান যদি বলি লেজিসলেটিভ, তারপরে যদি বলি আমাদের বিচার বিভাগ, তারপরে তো বলবো আমরা আমাদের এই এক্সিকিউটিভ। লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ, এই 3টা মিলেই তো একটা রাষ্ট্র চলবে। মতেস্কুর সেই কথা অনুযায়ী, সেপারেশন অফ পাওয়ার তত্ত্ব অনুযায়ী সমস্ত ক্ষমতা যখন এক ব্যক্তির কাছে কেন্দ্রীভূত হয়, সেটাকে আমরা বলি স্বেচ্ছাচারী ব্যবস্থা। সেখান থেকে তো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় পাওয়ার সেপারেশনের প্রশ্নটা আসলো। পাওয়ার সেপারেশনের ক্ষেত্রে পলিটিক্যাল পাওয়ার সেটা এক্সিকিউটেড হবে থ্রু এক্সিকিউটিভস। রাজনৈতিক ইচ্ছাটা কার মাধ্যমে প্রতিফলিত হবে? পার্লামেন্টে আইন তৈরি হবে, সে আইন দিয়ে বিচার বিভাগ বিচার করবেন, কিন্তু প্রশাসন চলবে তাহলে কার ইচ্ছায়? কে চালাবেন প্রশাসন? প্রশাসন রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে না রাজনীতি প্রশাসনকে পরিচালনা করবে? এই ডিবেটের মধ্যে কিন্তু আমরা একটা বড় ক্যারাকলের মধ্যে পড়ে গেলাম। স্বাধীনতার পরে দেখা গেল পাকিস্তান আমলের যে প্রশাসন ব্যবস্থা, স্বাধীন বাংলাদেশেও সেই প্রশাসন ব্যবস্থাই চলমান থাকলো। আবার দেশটা স্বাধীন হয়েছে, মানুষের চিন্তা ভাবনা নতুন ধরনের চিন্তা এসেছে, কিন্তু পুরানো প্রশাসন দিয়ে সেটা চলতে শুরু করলো। আবার ধরুন, আমরা যদি 74-এ একদলীয় ব্যবস্থার কথা বলি, সেই সময় যে প্রশাসন ব্যবস্থা ছিল, সেই প্রশাসন ব্যবস্থায় তো পরে কন্টিনিউ করেছে। এখনও যদি বলি যে আমরা 2024-এর যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের আগের প্রশাসন দিয়েই তো বর্তমান প্রশাসন ব্যবস্থাটা চলছে। ফলে আমাদের এখানে দুটো জিনিস খেয়াল করা দরকার। তাহলে প্রশাসনকে কি আমরা আপাত নিরপেক্ষ জায়গায় দেখব? যদি আপাত নিরপেক্ষ জায়গায় দেখি তাহলে একরকম, কিন্তু প্রশাসন যদি পলিটিসাইজ হয়ে যায়, যখন যে সরকার প্রশাসন সেই সরকারের চাইতেও বেশি সরকারি হয়ে যান, তখন এই প্রশাসনের উপর কিন্তু মানুষের আস্থাটা থাকে না। ফলে প্রশাসনের যে আপাত মানে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতাটা কিন্তু সবসময় একটা সংকট তৈরি করে দিয়েছে। আগের সরকারের প্রশাসন, তিনি কি বর্তমান সরকারের সময় একইভাবে কাজ করবেন? তাহলে এখন বিএনপি 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছে, সেটা হলো জনগণের ইচ্ছা। তো জনগণের ইচ্ছা বাস্তবায়িত হবে কার মাধ্যমে? সেটা পার্লামেন্টে সংসদ সদস্যরা আইন তৈরি করবেন, আইন নিয়ে কথা বলবেন। তারা এখানে যদিও আইনের চেয়েতেও বেশি গম নিয়ে কথা বলবেন, রাস্তা নিয়ে কথা বলবেন, তারপরে প্রশংসা সূচক কথা বলবেন, নিন্দা সূচক কথা বলবেন, এবং আমাদের পুরনো দিনের ইতিহাসকে নতুন করে টেনে নিয়ে এসে নতুন বিতর্কের জন্ম দেবেন। এরকম করে পার্লামেন্টের সময়টা কাটাবেন, এবং প্রতি মিনিটে আমরা 2,72,000 টাকা খরচ করব জনগণের ট্যাক্সের টাকা, এবং অনেক সময় এটাকে উপভোগ করব। অনেক সময় এটাতে আমরা বিরক্ত হব যে এগুলো কি হচ্ছে পার্লামেন্টে। কিন্তু তারপরে তো পার্লামেন্ট একটা চলবে। কিন্তু এক্সিকিউটিভ কিন্তু একদিনের জন্য বন্ধ থাকলে চলবে না। সেটা শুধু বন্যা এবং খরার সময় এক্সিকিউটিভ দেখবো তা না, প্রতিদিনই এটা আমাদের দেখতে হবে। তার প্রতিদিন এই মনিটরিংটা কে করবে? এই পলিটিক্যাল ওয়াচডগটা কে হবে? সেই রাজনৈতিক ওয়াচডগটার উপর নির্ভর করবে রাজনৈতিক দূরদৃষ্টি, রাজনৈতিক দায়িত্বপূর্ণতা এবং রাজনৈতিক কর্তৃত্ব প্রশাসনের উপর কতখানি থাকবে, তার উপর নির্ভর করবে অতীতের প্রশাসনের ছায়া থেকে বর্তমান প্রশাসন বেরোতে পারছে কিনা। জি, আবরুশ, আলোচনায় যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক, আজকের প্রেক্ষাপট। আপনি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের ব্যাপারে আর কি বলবো? আজকের যে খবর আছে সেটাই তো আপনারা দেখতে পারেন যে আজকের কি খবর, যে সীমান্তে 24 ঘন্টায় 10টি পুশিন ঠেকিয়ে দিল বিজিবি। এটা আশাব্যঞ্জক খবর, এটা আপনি বলতে পারেন, কিন্তু এই পুশিনগুলো তো গত কয়েকদিন থেকে শুরু হয়েছে। পুশিন তো নতুন কিছু না, 1994-95 সালেও শুরু হয়েছিল। কেন শুরু হয়েছিল? তখন বেগম খালেদা জিয়া জাতিসংঘে ফারাক্কার উপর একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সুতরাং হচ্ছে এটাকে বলা হয় প্রেশার ট্যাকটিক্স। ভারত প্রেশার ট্যাকটিক্স আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। কেন চাপিয়ে দিচ্ছে এখন? তার কারণ আমরা তিস্তা প্রকল্প নিয়ে আগাচ্ছি, আমরা পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে আগাচ্ছি, আমরা আমাদের সামরিক ক্ষমতায়নের জন্য মাল্টিরোল ফাইটার কেনার বা অন্যান্য সরঞ্জাম কেনার জন্য কিছু বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাথে আমরা যাচ্ছি, যেটা এরা পছন্দ করছে না।
তো সুতরাং এই এইগুলো আমরা তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি চুক্তি করছি, এই জিনিসগুলো তারা পছন্দ করছে না। মানে বাংলাদেশে একটা বৃহৎ কোনো শক্তি, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, চীন হোক বা মুসলিম কোনো দেশ হোক, সেই দেশগুলোর সাথে উন্নত সম্পর্ক, বিশেষ করে সামরিক এবং কৌশলগত সম্পর্ককে ভারত কখনো সুনজরে দেখে না। তখন বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশে আপনার অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়। আমাদের দেশেরও কতিপয় কিছু কিছু জায়গা থেকে আপনি বুঝতে পারেন যে সেসব জায়গা থেকে সমন্বিতভাবে এমনভাবে প্রচারণা চালানো হয় যে গেল সব কিছু গেল, এরকম কিছু, এবং এটাকে বলা হয় আপনার এক ধরনের নাশকতামূলক তৎপরতাই আপনি বলতে পারেন। যেমন ধরেন আমাদের বিজিবি এই যে এবার ঈদের সময় হঠাৎ করে পুশিং শুরু করলো। আপনি এই সময়গুলো যদি আপনি লক্ষ্য করেন যে আমাদের প্রধানমন্ত্রী চীন সফরের কথা বা মালয়েশিয়া সফরের কথা, যেখানেই উনি যাক না কেন, আমাদের পররাষ্ট্রনীতিটা অনেক দিন পর এসে আবার কিছুটা রুখে দাঁড়াচ্ছে, মানে কিছুটা স্বতন্ত্রভাবে চলার চেষ্টা করছে। এটা কারো বিরুদ্ধে না, স্বতন্ত্রভাবে চেষ্টা করছে, যেটা আমাদের মাথা উঁচু করে চলার একটা মানে পথ করে দেওয়ার মতো। তো সেটার পছন্দ করছে না, ওরা হাতছাড়া হয়ে যাচ্ছে বাংলাদেশের নিয়ন্ত্রণ। সুতরাং তারা করছে কি দেখেন, এই ঈদের সময়টায় হঠাৎ করে পুশিনের চেষ্টা করা শুরু করলো। আমাদের বিজেপিকে তখন আমাদের মানুষজন জানে না, আমাদের সংবাদ মাধ্যমগুলো এটা ঠিকভাবে রিপোর্ট করতে ব্যর্থ হয়েছে যে আমাদের বিজিবির সৈনিক এবং অফিসারদের ঈদের ছুটি বাতিল করে দিয়ে তাদের সীমান্তে হাজারে হাজারে পাঠানো হয়েছে এই পুশিন ঠেকানোর জন্য। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কিন্তু 4069 কিলোমিটার। পাকিস্তানের সাথে তাদের সীমানা লিটোরাল মানে কাশ্মীর বাদ দিলে মাত্র 1700 কিলোমিটার, আর চীনের সাথে 3000 কিলোমিটারের মতো। তার মানে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের সাথে সীমানা কত বেশি। তো আমাদের সক্ষমতা তো সেরকম নেই, কিন্তু আমাদের এই সৈনিকদেরকে সেখানে যেতে হয়েছে, এবং আজকেও দেখেন তারা এগুলো এইভাবে ঠেকাচ্ছে। এখন এগুলো তো ঠেকাবে, এগুলো কেন করছে তাহলে ভারত? প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে কেন করছে? সোজা কথা, এটা আমাদেরকে চাপ প্রয়োগ করার জন্য যে না, তোমাদেরকে আমাদের পথের দিকে থাকতে হবে, ওদিকে তুমি যেতে পারবে না। এই যে জিনিসগুলো বারবার আমাদের দেশে ঘটছে, এই জিনিসগুলো আসলে মানে এই দেশের জনগণ বা এই দেশের এই রাষ্ট্রটা কতদিন নিতে পারবে আমি জানি না। ভারত আসলে চাচ্ছে কি সে বিষয়ে আপনার কাছে আরও বিস্তারিত জানবো। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সঙ্গে ডক্টর আসাদুজ্জামান রিপন তিনি যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী 30 মে গেল। আমরা তার সে সময়কার পররাষ্ট্র, অর্থ, বাণিজ্য, অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা, প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে সব বিষয়ে কথাবার্তা বলছিলাম। আপনি বিএনপির একজন নীতি নির্ধারকই বলবো, আসলে তখনকার বিএনপি আর এখনকার বিএনপির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, নাকি একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বিএনপি? ধন্যবাদ আপনাকে। পার্থক্য তো সবসময় থাকবে, সময় প্রেক্ষিত নানা বিবেচনায় তো আপনার মানে নতুন কৌশল, নতুন অবস্থান, নতুন নির্দেশনা থাকবে, তো এটা স্বাভাবিক। তো যেমন আপনি 71 সালে মেজর জিয়া ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এইটা বলার যে প্রেক্ষিত ছিল, এখন তো 2026 সালে তো এরকম একটা ভাষণের সুযোগ নাই, তাই না? প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সময়কালে সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্যক্তি, একজন নেতা, একজন রাষ্ট্রনায়ক হয়ে ওঠার সুযোগ কি সবার ঘটে? সময়টাকে যিনি কাজে লাগাতে পারেন, সময় অনুযায়ী যিনি অ্যাক্ট করতে পারেন, তাই না? তো তিনি ইতিহাসে নমস্য হন। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিঃসন্দেহে তিনি তার সময়কালে তখনকার বিবেচনায় নতুন বাংলাদেশ তো অলমোস্ট দেশ স্বাধীন হওয়ার কয়েকটা বছর পরেই তো, আমি খুব মনোযোগ সহকারে আমি জনাব আবু রুশদের বক্তব্য শুনছিলাম, এবং তার বক্তব্য আমি মোস্টলি সব কিছুই আমি মোটামুটি মনে করি, মানে সঠিক মনে করি তার দৃষ্টিভঙ্গি বিবেচনাটাকে। তো ওটার জন্য তো সাহস লাগে, ওটার জন্য তো আপনার প্রজ্ঞা লাগে, দৃঢ়চেতা মনোভাব লাগে, দেশপ্রেম লাগে তো তিনি তার সময়টাতে অত্যন্ত সঠিক কাজগুলো করেছেন। সেটা তালপট্টি বলেন, ভারতের সাথে বোঝাপড়ার ব্যাপারটা, নতজানত হননি। এটা তো কখনো এই ফিলিংসটা তো জনগণকে দেন নাই, দিল্লি আছে তো আমরা আছি তো দিল্লি আছে। অর্থাৎ দিল্লি থাকলে বাংলাদেশের শাসককুল থাকবে, আর দিল্লির পাশে না থাকলে বাংলাদেশের শাসককুল টলমল হয়ে যাবে। এই সেন্টিমেন্টটা, এই হাইপটা, এই সরাসরি তো আওয়ামী লীগের ইমিডিয়েট পাস যে সৌর শাসকটা ছিল, তাদের সাধারণ সম্পাদক তো খুব খোলাখুলিভাবে বলতেন, তাই না? কিন্তু একটা জনগণের কাছে দায়বদ্ধ সরকার,
জনগণের কাছে দায়বদ্ধ সরকার, অর্থাৎ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার। সেই সরকার তো বলবে যে জনগণ আছে তো আমরা আছি, আমরা আছি তো জনগণ আছে। তারা তো কোনো দেশের উপর ভরসা করে চলতে চাইবে না, তাই না? তো আমাদের নতুন সরকারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই একেবারেই মানে আপনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 214টি আসন লাভ করে সরকার পরিচালনা করছে। এই সরকার পরিচালনা করার মধ্য দিয়ে আমাদের মধ্যে তো অনেকগুলো চ্যালেঞ্জ, অনেকগুলো উটকো ঝামেলা তো আমাদের আছেই, আছে না? জ্বালানির ব্যাপারটা বলেন, জ্বালানির কারণে দ্রব্যমূল্যের পরিস্থিতি বলেন, হাসিনা যে বাংলাদেশ একটা বিপর্যস্ত বাংলাদেশ রেখে গেছেন, সেটা আইন শৃঙ্খলা বলুন, সেটা অর্থনৈতিক ব্যবস্থাপনা বলুন, এমনকি বিচার বিভাগে একটা মাফিয়া দেশটাকে লুণ্ঠন করে নিয়ে গেল। এক দিনে এক দেড় ঘন্টার ব্যবধানে 7-7টা ব্যাংকের, ইসলামী ঘরানা 7-7টা ব্যাংকের মালিকানা বদল হয়ে গেল। এই মালিকানা বদলের রাষ্ট্রের মানে অন্যতম প্রধান গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হলো এবং আগের মালিকরা সব মালিকানা মানে লিখে দিতে বাধ্য হলেন, তাই না? মানে রাষ্ট্র একটা মাফিয়াতে পরিণত হয়ে গেল, মাফিয়া শক্তিতে পরিণত হয়ে গেল। এবং এর দুর্নীতি, এর কুকর্ম তদন্ত করা যাবে না, এই নির্দেশ কি দিল? এই নির্দেশটা আবার দিল উচ্চ আদালত, আপিলের ডিভিশন। চিন্তা করেন, মানে আপিলের ডিভিশনও দুর্বৃত্তগুলো জায়গা নিয়ে নিয়েছিল, সোজা কথা। তো বিচার বিভাগটাও তো ছিল না। আপনার বিচার বিভাগ তছনছ, প্রশাসন তছনছ, মানে সিভিল সার্ভিস, পুলিশ তছনছ, আর্মি তছনছ, কোনটা ছিল আমাদের বলেন? অর্থনীতি তছনছ। মানে এটা তো কোনো নীতি নৈতিকতার মধ্যে দিয়ে ছিল না। আর নির্বাচন গণতন্ত্রের কথা আপনি বাদই দেন, ওটা তো আর কিছু ছিল না। এমনি ধরনের একটি অবস্থার প্রেক্ষিতেই তো জনগণ রুখে দাঁড়ালো। একটা নতুন মানে একটা অভ্যুত্থানের মধ্যে একটা নতুন বাংলাদেশ আমরা অর্জন করলাম, সোজাটা পেলাম, অর্জন করলাম আমাদের দেশের জনগণের, তাদের সাহসিকতা, তাদের ত্যাগের বিনিময়ে। এখন একটা নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করছেন, তার সামনে তো অনেক চ্যালেঞ্জ। এই যে আবুরুর যে কথাগুলো বললেন, এগুলো তো আসলে মানে সরকারের পালস বোঝা, সরকারকে পরীক্ষা করে দেখা। প্রথমে আওয়াজ হচ্ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি প্রথম চীন সফরে যাবেন, আওয়াজ তো ছিল, তাই না? তো ভারত আবার সবার আগে তার দেশে আমন্ত্রণ জানিয়েছিল তার দেশ ভিজিট করার জন্য। ওয়েল, আমরা বলছি অফকোর্স সবার আগে কি ভারত, সবার আগে মালয়েশিয়া? না, এখনো নির্ধারণ হয় না। না, সেটা না, আমন্ত্রণটা সম্ভবত আমি যতদূর জানি মালয়েশিয়া সবার আগে আমন্ত্রণ জানিয়েছিল, তারপরে ভারত আমন্ত্রণ জানালো। ওয়েল, ভারতের তো প্রধানমন্ত্রী যেতেই পারেন, ভারতের প্রধানমন্ত্রী আসতে পারেন, আমাদের সার্কভুক্ত দেশের মধ্যে তো নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী অনেক দেশই সফর করবেন। তো তিনি সর্বাগ্রে যেটা বিবেচনা করেছেন সেটা হচ্ছে সবার আগে যেহেতু মালয়েশিয়া বাংলাদেশকে আমন্ত্রণ যায়, মালয়েশিয়ার সাথে আমাদের একটা অর্থনৈতিক সম্পর্ক, দুটো মানে মুসলিম দেশ, আমাদের একটা সম্পর্ক দীর্ঘদিনের অন্য ধরনের সম্পর্ক আমাদের আছে। সুতরাং আমি মনে করি যে আমাদের সরকার অত্যন্ত সঠিক সিদ্ধান্তটি নিয়েছে। তার সরকারের আপনার কাছে প্রধানমন্ত্রীর সফর এবং পররাষ্ট্র নীতির বিষয়ে একেবারে ডিটেইল আপনার কাছে আসবো আমরা। সুপ্রিয় দর্শক, আপনারা বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠান দেখছেন, আশা করি। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রেমান, অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। বিরতির আগে সময় কম ছিল, আপনার আসলে কথাগুলো শুনতে পারিনি। অর্থনৈতিক বিষয়গুলো বলছিলেন, সমস্যার কারণ এবং সমাধানের পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করছিলেন। সমস্যার কারণের মধ্যে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। জি, কারণ এখানে ফিনান্সিয়াল সেক্টরে কি হয়েছে এটা রিপন সাহেব খুব ভালোভাবে বলেছেন, চমৎকারভাবে বলেছেন। তারপরে যে একটা মাফিয়া স্টেট তৈরি হয়েছিল, মাফিয়া মানে কি? লুণ্ঠনের রাজত্ব। আমরা কথায় কথায় বলি ফ্যাসিস্ট, তো আবার অনেকে যারা একটু চিন্তাশীল মানুষ তারা একটু ডিফার করে যে আওয়ামী লীগের সরকারকে, শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট বলে বিশেষ মর্যাদা দেওয়া ঠিক না। কারণ হিটলার ফ্যাসিস্ট ছিল, মুসলিনি ফ্যাসিস্ট ছিল, কিন্তু দে হ্যাড অ্যান আইডিওলজি। সেই আইডিওলজিটা ছিল এক্সট্রিম ন্যাশনালিজমের, ব্লাইন্ড ন্যাশনালিজমের আইডিওলজি। হাসিনার তো সেই আইডিওলজি ছিল না, বরং উল্টা জাতীয়, যেটাকে বলা হয় ন্যাশনাল সারেন্ডারের আইডিওলজি, ন্যাশনাল কজকে আফেল্ড করার রাজনীতি না। হিটলার এটাকে চরম পর্যায়ে নিয়ে গিয়েই কিন্তু তার পরাজয়টা নিশ্চিত করেছে। সেটা একটা ভিন্ন আলোচনা, ভিন্ন সম্পর্ক। কিন্তু যদি আপনি তাকে মাফিয়া বলেন,
তাইলে কিন্তু খুব চমৎকারভাবে বাস্তব অবস্থার সঙ্গে সেটা মিলে যায়। মানে সব কিছু লুটতরাজ করা, সব কিছু ধ্বংস করা, সব ইনস্টিটিউশন শেষ করে দেওয়া, নিজের স্বার্থে দেশ থেকে অর্থ পাচার করা, এই সব কিছুই সেটা হচ্ছে। এবং করতে করতে এমন অবস্থা হয়েছে যে অর্থ পাচারের ফলে আমাদের যে রিজার্ভের পজিশন ছিল বাংলাদেশ ব্যাংকে, সেই রিজার্ভ পজিশনটা একেবারে তলানিতে যায় পৌঁছেছে। এবং রিজার্ভ তলানিতে যাওয়ার ফলে কি হয়েছে, এক্সচেঞ্জ রেটের উপর একটা এফেক্ট হয়েছে। এক্সচেঞ্জ রেট বহুকাল ধরে আমাদের এখানে 85-90 এই স্তরে ছিল, হঠাৎ করে এটা 100 অতিক্রম করে গেল, যোগ করতে করতে 120-25-এ চলে গেল। তো এটা কেন গেল? আমরা জানি যে ফরেন এক্সচেঞ্জের প্রাইস অফ ফরেন এক্সচেঞ্জ সেটা নির্ভর করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ ফরেন এক্সচেঞ্জের উপরে। এখন সাপ্লাই অফ ফরেন এক্সচেঞ্জ কোত্থেকে আসে? এক্সপোর্টের মাধ্যমে আসে, ফরেন ইনভেস্টমেন্টের মাধ্যমে আসে, ফরেন এইডের মাধ্যমে আসে, এই বিভিন্নভাবে এই সাপ্লাইটা আসে। তা আমাদের এখানে আমরা সংকট কীরকম দেখেন, গত কয়েক মাস ধরে আমাদের এক্সপোর্ট হ্রাস পাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের ইম্পোর্টও হ্রাস পাচ্ছে। ইম্পোর্ট হ্রাস পাওয়া ইটস এ ডেঞ্জারাস সিগন্যাল। তার মানে হলো যে আপনার কলকারখানায় যে Productivity. ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস দরকার হয়, র ম্যাটেরিয়ালস দরকার হয়, তারপরে মেশিনারি অ্যান্ড স্পেয়ার পার্টসের দরকার হয়, এগুলো আপনি ইম্পোর্ট করছেন না। তার মানে ইট অলসো ইন্ডিকেটস আওয়ার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইজ বিকাম সিক অ্যান্ড উইক, এবং ইট ইজ একটা মানে ডাইং সিচুয়েশনের দিকে চলে যাচ্ছে। কাজেই সমস্যাটা বিশাল, এবং সমস্যার কারণটাও আমরা উপলব্ধি করি। সেটা হলো এই সমস্যার উৎপত্তি কিন্তু ওই মাফিয়াতন্ত্রে, উৎপত্তি কিন্তু যেটাকে আমরা বলি ব্যাড গভর্নেন্স, সেখান থেকে হয়েছে। এবং আজকে এইখান থেকে বেরিয়ে আসতে গেলে বড় কঠিন, কাজটা খুবই কঠিন। আমলাতন্ত্রের ব্যাপারটা বলেন, এই যে আমলাতন্ত্র এই সরকার পেয়েছে, এই সরকারের পক্ষে একটা স্বাস্থ্যকর এবং হেল্পফুল সহায়তাকারী একটা ভালো আমলা তারা কি পাবে? পাওয়ার কোনো আশা আছে? আশা নাই। রিপ্লেস করতেছে, মানুষ বদলাচ্ছে, তারপরে খবর বেরোচ্ছে উনি আওয়ামী লীগের লোক, তারপরে খবর বেরোচ্ছে উনি ওই ছাত্রলীগের অমুক ক্যাডার ছিলেন ইত্যাদি। তার মানে হলো স্টেট মেশিনটাকে যে পর্যায়ে রেখে গেছে, সেই পর্যায়ে এইটা একেবারে ওই যে রাষ্ট্র মেরামত বলে একটা কথা উঠছিল না ছাত্রদের আন্দোলনের সময়, এটা মেরামতেরও অযোগ্য হয়ে গেছে। মেরামত করে কোনটা, কোন সময়? একটা সামান্য কিছু ক্ষতি হয়েছে সেই জায়গাতে একটা কিছু জোড়াতালি দেওয়া, এটা হলো মেরামত। হ্যাঁ, আর যখন পরিস্থিতি এরকম হয়েছে যে পুরানো স্ট্রাকচার কাঠামো কিছুই রাখা সম্ভব না, এমন জায়গায় চলে গেছে যে এটাকে আর মেরামত করে জোড়াতালি দিয়ে চলবে না, তা আপনাকে নতুন করে কিছু কাঠামো করতে হবে। কিন্তু আমরা এইখানে একটা কন্ট্রাডিকশনের মধ্যে আছি। কন্ট্রাডিকশনটা কি? আমরা মনে করি যে নতুন করে একেবারে নতুন করে আমলাতন্ত্রের যাত্রা সম্ভব না, বাস্তব অবস্থার কারণে সম্ভব না, এটা প্র্যাগমেটিক সলিউশন হবে না। সেই জন্য পুরানোটাকেই যতটুকু পারা যায় টুকটাক এদিক সেদিক করে যা কাজ চালানোর একটা ব্যবস্থা করা। কিন্তু যাদেরকে দিয়ে আপনি কাজ চালানোর চেষ্টা করছেন তারা কিন্তু আপনার কথা যে সর্বান্তকরণে সমর্থন করছে তার নয়। এই যে একটা সাংঘাতিক অশনি সংকেত, প্রাইম মিনিস্টারের রেড টেলিফোনের তার কেটে ফেলছে, একটা সিকিউর জায়গার মধ্যে এই রেড টেলিফোনটা থাকে, তার অফিসের মধ্যে থাকে, সেটা কাটলো কারা? এবং এটা নিয়ে হয়তো অনুসন্ধান পরে পরে দেখবেন যে আলটিমেটলি আমরা আর কিছুই জানতে পারছি না এর পেছনে কারা আছে বা এর মধ্যে। এমনিতেই আমরা জানি যে ইউনূস সরকার আসার পরে বাংলাদেশ সচিবালয়টাই হয়ে পড়েছিল একটা আন্দোলনের এবং বিশৃঙ্খলার একটা আড্ডাখানা। তো এই রকম বিশৃঙ্খল আমলাতন্ত্র দিয়ে, এই রকম দুর্বল পুলিশ প্রশাসন দিয়ে, আত্মবিশ্বাসহীন পুলিশ প্রশাসন দিয়ে আপনি কতদূর দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ঠিক রাখবেন? তার সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছে যে দলীয় লোকেরা যারা অনেক বছর ক্ষমতার বাইরে ছিল, সুযোগ সুবিধা পায়নি, সাফারও করেছে প্রচুর। এখন এটা তো সম্ভব না যে তাদের সকলকে এই রাষ্ট্র বিশেষ কোনো সুবিধা দিয়ে বিতরণ করবে, এটা তো সম্ভব না। কিন্তু তাদের আকাঙ্ক্ষা হলো এখন কেন রাষ্ট্র আমাদেরকে দেখবে না, সরকার কেন আমাদেরকে দেখবে না, আমাদের সরকার আসছে। তো এই তাদের সেই ইডিওলজিক্যাল ট্রেনিংও নাই, তাদেরকে সেই আদর্শগত প্রশিক্ষণও দেওয়া হয় নাই যে মানে রাষ্ট্র এইভাবেই চলে এবং যারা রাজনীতি করেন তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অপেক্ষা করতে হয়, সেই শিক্ষাটাও কিন্তু সেভাবে হয় নাই। ফলে সমস্যার সমাধান সম্পর্কে আমাদের যথেষ্ট চিন্তাভাবনা করতে হবে এবং আমার মনে হয় কাজটা খুব সহজ না। আমরা মানে যেটাকে পেয়েছি যে মানে আগের দিনের
ফ্রেজ এন্ড ইডিয়মসে আমরা পড়তাম অগি অ্যান্ড স্টেবল। এই বাংলাদেশটা এখন একটা অগি অ্যান্ড স্টেবলে পরিণত হয়েছে। এই অগি অ্যান্ড স্টেবল সাফ করা একটা কঠিন কাজ, এবং এই কঠিন কাজটা তো সহজে হচ্ছে না। তার আগে পরে যেটা সবচেয়ে হলো আমাদের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, যেই প্রশ্নটা মানে এখানে রুশ তুলেছে, এইটাই হলো আসল প্রশ্ন। দেখেন, আমি একটা কথা প্রায় বলি যে সেটা হচ্ছে মালয়েশিয়া থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে, মুসলিম কান্ট্রির মধ্যে মানে ডেভেলপমেন্ট ভালোই করেছে, উন্নয়ন ভালোই করেছে তারা। তো তারা যে এত উন্নয়ন করতে পারলো আর আমরা পারলাম না, তো কারণটা কি? একটা সময় তো ছিল যখন মালয়েশিয়ার ছাত্ররা মানে আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের পড়াশোনার জন্য আসতো। না, ঢাকা মেডিকেল অনেক সরকারি ঢাকা মেডিকেলে আসছে। বছর 3-4 আগে আসতো। আমার নিজের ক্লাসমেট ছিল মালয়েশিয়ান, হ্যাঁ, 2-3 জন ছিল এরকম। কিন্তু আজকে উল্টো, আমরা এখন মালয়েশিয়া যাচ্ছি, আমাদের অনেকে সেখান থেকে পিএইচডি করছে, উচ্চতর শিক্ষা। আমাদের কয়েক হাজার ছাত্র, আজকে না কবে দেখলাম ফিগার, বেশ 11,000 মতো, 10 থেকে 11,000 ছাত্র সেখানে পড়াশোনা করছে। এই যে মালয়েশিয়ার যে উন্নতি, এটা কেন সম্ভব হলো? সম্ভব হয়েছে এই কারণে, সেটা হচ্ছে এক, মালয়েশিয়া তার অভ্যন্তরীণ যে ঐক্য, মালয়েশিয়াতে কিন্তু 3টা এথনিক গ্রুপ আছে, হ্যাঁ, যারা হলো ভূমিপুত্র, তারা মেজরিটি, এছাড়া আছে চাইনিজ, আর আছে ইন্ডিয়ানস, এই সব আছে। এদের মধ্যে একটা ব্যালেন্স যে কোনোভাবেই হোক মালয়েশিয়ান গভর্নমেন্ট করতে সক্ষম হয়েছে, যার ফলে এখন আর চাইনিজদের সঙ্গে দাঙ্গা বা ইন্ডিয়ানদের সঙ্গে দাঙ্গা এই সমস্ত জিনিস মালয়েশিয়া থেকে আমরা শুনি না। এইটা তারা সাকসেসফুলি রিজলভ করতে পেরেছে। 2, তাদের আশেপাশে ইন্ডিয়া নামক কোনো দেশ নাই, যেটা আমাদের চারদিকে ইন্ডিয়া। এই ইন্ডিয়াটা আছে বলেই আমাদের হাজারো সমস্যার সৃষ্টি হচ্ছে। এখানে রতন সাহেব আছেন, তারাও আমি যতদূর জানি দল হিসাবে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী, এবং এইখানে যে কন্টিনিউয়াস কিছু অস্থিরতা জাগিয়ে রাখা হয় এই ইস্যুতে, ওই ইস্যুতে, নানান ইস্যুতে, এই অস্থিরতার কাঠিগুলি কে টানে? আজকে শহীদ জিয়াউর রহমান সাহেব সম্পর্কে আমাদের আলোচনাটা হচ্ছে। তার মৃত্যুর কারণটা কি? তাকে কারা খুন করলো? তা আলটিমেট কনস্পিরেটর কারা? সেটা তো আমরা খোঁজ করে দেখি নাই। কিন্তু একটু পাতা উল্টালে যেটা আসে, ভারতের একটা উইকলি, সম্ভবত ইন্ডিয়া টুডে, হ্যাঁ, যাই হোক, তো খুব নাম করা মানে ইন্ডিয়ান এরিয়া, সেখানে একটা খবর বেরিয়েছিল যে আপনার ভারতের প্রধানমন্ত্রী তখন, আপনার খুব বিখ্যাত প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, সানডেতে এটা এসেছিল, হ্যাঁ, সানডেতে সানডে সানডে পত্রিকা এসেছিল, সানডে, ঢাকার হ্যাঁ, নিউনেশন এটাকে আবার মানে সানডে প্রিন্ট করে আর কি। সানডে, যাই হোক, আই স্ট্যান্ড কারেক্টেড, সানডে পত্রিকায় ওনার কাছে রিপোর্ট করলো যে আমাদের একটা পরিকল্পনা, প্ল্যান, সেটা হচ্ছে জিয়াউর রহমানকে হত্যা করা। মোরারজি দেশাই এটা শুনে, কি বলছো তোমরা? আমাদের নেইবারিং কান্ট্রির প্রেসিডেন্টকে তোমরা খুন করবা? এটা কি করে হয়? এটা সম্ভব না। উনি সেটা স্টপ করে দিলেন, এবং মোরারজি দেশাইয়ের সময় কিন্তু বাংলাদেশের সঙ্গে মানে ভারতের সম্পর্কটা উন্নত হয়েছিল। জিয়াউর রহমান সেই সময় গিয়েছিলেন, আর মোরারজি দেশাইকে পাকিস্তান নিশানে হায়দার উপাধি দিয়েছিল। নিশানি ইমতিয়াজ, নিশানে ইমতিয়াজ, আমি তো হাইয়েস্ট যেটা দিয়েছি, ওটা হচ্ছে সামরিক পদক, হচ্ছে নিশানি হায়দার, নিশানি, যাই হোক, সিভিলিয়ান হাইয়েস্ট যেটা দিয়েছে। তো এইটা দিয়েছে মানে উপমহাদেশে একটা সুসম্পর্কের বাতাবরণ তখন একটু সৃষ্টি হচ্ছে। তারপরে যখন মানে মোরারজি দেশাই চলে গেল, আবার ইন্দিরা গান্ধী আসলো, তারপরে আমরা দেখলাম আমাদের শহীদ মানে জিয়াউর রহমান সাহেব শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। তো এর থেকে আমরা কি ইনফারেন্স ড্র করব? ইনফারেন্স তো একটাই, সেটা হচ্ছে তারা বসে আছে, আমাদের এখানে যত রকমের অনাসৃষ্টি সৃষ্টি করা যায়। এবং জওহরলাল নেহেরু 47 সালের স্বাধীনতার পরে পরিষ্কারভাবে বলেছিল, এগুলি বিভিন্ন বিদেশি গ্রন্থে আছে, কোটেশনটা আছে, অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের মিটিংয়ে তিনি কি বলেছিলেন, যে পার্টিশন এইটা হচ্ছে খুবই একটা টেম্পোরারি একটা ঘটনা, এবং এইটা অচিরেই কিন্তু এটা চলে যাবে, এবং সেইভাবে এগোচ্ছে পরিস্থিতি। তো এখন আমরা এইরকম একটা, যেটাকে বলা হয় একটা মানে আগুনের উপরে আমরা বসে আছি, জ্বলন্ত কড়াইয়ের মধ্যে আমরা বসে আছি, সেই কড়াইয়ের উত্তাপ সৃষ্টি হচ্ছে কিন্তু ভারত থেকে। এইটা মানে এর জন্য যে সাহস, যে দেশপ্রেম, যে দৃঢ়তা, যে প্রতিজ্ঞা প্রয়োজন হয়, যে জাতীয় ঐক্য প্রয়োজন হয়,
আপনি সমাধানের কথা বলছেন, সমাধান একটাই, সেটা হচ্ছে দৃঢ় জাতীয় ঐক্য, এবং এই ঐক্য হবে একটা সর্বোচ্চ গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে যে ঐক্য গড়ে ওঠে সেই ঐক্য। জি, আবুল রুস্তম, আপনি জাতীয় নিরাপত্তা ইস্যুতে কথা হচ্ছিল এবং আমার প্রশ্নটা ছিল আসলে ভারত চাচ্ছে নাকি? আচ্ছা, এখানে ভারত চাচ্ছেটা কি, যেহেতু স্যার এই কয়েকটা প্রশ্ন তুলেছেন, আমি এখানে কিছু সাপ্লিমেন্ট করি। প্রেসিডেন্ট জিয়া যখন মানে শাহাদাত নিহত হন, তারপরে তো নির্বাচনের প্রস্তুতি চলছিল। তখন 29 আগস্ট 1981 সংখ্যা ভারতীয় মেইন স্ট্রিম পত্রিকায় একটি নিবন্ধ ছাপা হয়। তার সেটা শিরোনাম ছিল লিমিটস অফ ডিপ্লোমেসি বাংলাদেশ। এটার লেখক ছিলেন তাদের একজন নামকরা গবেষক পার্থসারথী ঘোষ। উনি ওখানে কি বলছেন আমি পড়ে শোনাচ্ছি। আসন্ন নির্বাচনের ফলাফল থেকে ভারত কি পাবে তা বিচার্য বিষয় নয়, কিন্তু মুজিব ও তার উত্তরসূরিদের সঙ্গে অভিজ্ঞতার আলোকে এটা বলা যায় যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মধ্যে ভারতের একটি শক্ত ভিত্তি রয়ে গেছে। আচ্ছা, এটা তো গেল। এবং ওই একই নিবন্ধে উনি বলছেন যে কিন্তু ঘটনা প্রবাহ ভারতের অনুকূলে নিয়ে আসায় কিভাবে প্রভাব খাটানো যায়, এটি নিশ্চিত যে শুধু কূটনীতি দিয়ে তা করা সম্ভব নয়, বরং রাজনৈতিক ভিত্তি মজবুত করার জন্য আওয়ামী লীগকে গোপনীয়ভাবে যাবতীয় সাহায্য প্রদান করতে হবে এবং এরকম গোপন সাহায্য প্রদানের ক্ষেত্রে অতি অবশ্যই যে কোনো ধরনের নৈতিক সংস্কার বা নীতিকে বর্জন করতে হবে। আপনি বুঝতে পারছেন? এটা কিন্তু মানে স্যার যেটা বলছিলেন, এটা কিন্তু এইগুলোর কিন্তু একটা ধারাবাহিকতা আছে। এবং এই যে আপনার যে সানডে পত্রিকার কথাটা উনি বলছিলেন, সেখানকার রিপোর্টটা আপনার ইনসাইড র নামে একটি বই আছে, অশোক রায়নার লেখা, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া সিক্রেট সার্ভিস, যেটা আমি 1993 সালে অনুবাদ করি। এই বইটা হলো ভারতীয় গোয়েন্দা সংস্থার মানে উপরে প্রথম বই, ভারতীয়দের লেখা। সেখানে এই ঘটনাটার উল্লেখ আছে, উনি যেটা বলেছেন। এবং এইখানে যে সানডেতে রিপোর্ট এসেছিল, সেই রিপোর্টটা আমি এখানে আমার কাছে আছে, ভাগ্যক্রমে এখানে আমি মানে উনি বলছিলেন আমার এখানে আছে, আমি পড়ে শোনাচ্ছি। ওই রিপোর্টটাতে বলা হয়েছিল মুজিব হত্যার প্রতিশোধ হিসেবে ভারতে জিয়া হত্যার ষড়যন্ত্র দানা বাঁধে, কিন্তু ষড়যন্ত্র যখন পেকে ওঠে সেই সময় ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকারের পতন ঘটে। মোরারজি দেশাই ক্ষমতায় আসেন, প্রতিবেশী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের কথা শুনে তিনি সন্ত্রস্ত হয়ে ওঠেন এবং হত্যা বন্ধ করেন। এরপর 1980 সালে ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় এলে প্রেসিডেন্ট জিয়া নৃশংসভাবে নিহত হন। এটা ভারতীয় পত্রিকার সানডের রিপোর্ট, যেটা আমাদের পরে দি নিউ নেশনে আবার এটা রিপ্রিন্ট করা হয়েছিল। হ্যাঁ, এখন আপনি আমাকে বলেন, মোরারজি দেশাই তো ভারতের একজন প্রধানমন্ত্রী ছিলেন। মোরারজি দেশাইয়ের সময় আমাদের সাথে তাদের সম্পর্ক তো ভালো হলো। কেন ভালো হলো? ছিল ভালো। এই যে ওনার জেনারেল জিয়ার সাথে যে গঙ্গা চুক্তি, যেটা মানে 5 বছর মেয়াদী, 5 বছর, খুব ভালো একটা চুক্তি হয়েছিল। সে সময় বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক খুবই ভালো ছিল, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো ছিল, কিন্তু এই কংগ্রেস এটাকে আর রাখেনি। এখন এটা চলছে, এখন তো বিজেপি এগুলো করছে। এখন বাংলাদেশকে এভাবে অব্যাহতভাবে এই যে এরকমভাবে একটার পর একটা আপনি দেখেন, এই 5 আগস্টের পরে তারা হেন কোনো জিনিস নেই যে করেন, তাদের কোনো লজ্জা শরমও নেই যে একটা পার্শ্ববর্তী দেশ, আমাদের দেশে যদি গণতন্ত্র থাকে এটা ওদের জন্য সুবিধা। তার কারণ ওই যে স্যার যেটা বললেন, যে তাহলে অনেক জিনিস, যেমন মালয়েশিয়াতে মানে একটা স্থিতিশীল অবস্থা এসছে, বাংলাদেশেও একটা স্থিতিশীল অবস্থা আসবে, বাংলাদেশের অর্থনীতির বিকাশ হবে, তখন তারাও আমাদের কাছ থেকে উপকৃত হবেন। আমাদের লোকজন তাদের ওখানে বেশি ঘুরতে যাবেন, চিকিৎসার জন্য যাবেন, তাদের ট্রেনগুলো আমাদের উপর দিয়ে যাবে, আমরা হয়তো কিছু পয়সা পাবো, একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। কিন্তু তারা সেটা চান না। তারা কেন চান? তারা সব কিছু দেখেন যে না, আমাদেরকে পদানত করে রাখার একটা চিন্তা সবসময় তাদের মাথার মধ্যে কাজ করে। এবং এটা কিন্তু তারা আরেকটা দেখে যে এটাকে মানে আমরা যে এই উপমহাদেশে ধরেন একটা ক্ষমতার ভারসাম্য যেটাকে বলে ব্যালেন্স অফ পাওয়ার, ধরেন আমাদের তো অত বড় সশস্ত্র বাহিনী গঠন করার সামর্থ্য আমাদের নেই, বা থাকলেও আমাদের যদি অর্থ থাকেও বা অন্য দেশ যদি আমাদেরকে সহায়তা করেও, আমাদের যে ছোট্ট একটা ভূমি, এই ভূমিতে এত ধরনের অস্ত্র বা এত সামরিক সরঞ্জাম রাখা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা যে মিনিমাম ডেটারেন্স মানে ন্যূনতম সাম্যাবস্থা বজায় রাখার জন্য যা দরকার সেটা তো আমরা রাখবো। এটা তাদের জন্যও কিন্তু ভালো। তার কারণ আমাদের অভ্যন্তরীণ সমস্যা মানে উদ্ভব হতে পারে, তারপরে আমাদের হিল ট্র্যাক্সের অবস্থা খারাপ হতে পারে, মায়ানমারের সাথে পরিস্থিতি খারাপ হতে পারে, বঙ্গোপসাগরের পরিস্থিতি খারাপ হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। সেখানে আঞ্চলিক একটা স্থিতিশীলতা রাখার জন্য আমাদের সহায়তা তাদেরও দরকার হতে পারে। কিন্তু আপনি লক্ষ্য করবেন তারা কখনোই বাংলাদেশের
আপনার প্রতিরক্ষা নীতিটাকে স্বতন্ত্রভাবে চলতে দিতে চায় না। তারা চায় তাদের পরিপূরক হোক আমাদের প্রতিরক্ষা নীতি। আমাদের ধরেন শেখ হাসিনার সময় আমাদের আর্মির অনেক অবকাঠামো বেড়েছে। আপনি বলছেন যে আমি চীন থেকে 2টা সাবমেরিন নিয়ে এসেছি, পুরনো, যদিও অনেক পুরনো সাবমেরিন, এগুলো কাজের কিছু না। চীন ওগুলো ট্রেনিংয়ের জন্য দিয়েছিল, পরিকল্পনা ছিল যে পরে ভালো সাবমেরিন দেওয়া হবে। কিন্তু এগুলো নিয়ে লাভটা কি আপনার যদি নীতিমালাটা ঠিক না থাকে? এখন ভারত এটা কেন বুঝতে চায় না এটা আমি বুঝি না। এটা তাদের এক ধরনের সাইকোলজিক্যাল আপনার বিষয় বলতে পারেন, যে বাংলাদেশ তাদের থেকে এগিয়ে যাবে বা তাদের একটা ভালো সশস্ত্র বাহিনী থাকবে, তাদের ইকোনমিটা ভালো থাকবে, এটা তারা কেন জানি মানতে চায় না। তা নাহলে আমাকে আপনি একটা সহজ ভাষায় বুঝান যে তারা পৃথিবীর আজকে 6ষ্ঠ বৃহত্তম অর্থনৈতিক শক্তি, 4 থেকে অবশ্য মানে 2 তাদের মানে নিচে নেমে এসছে, তারপরে তো 6ষ্ঠ বৃহত্তম অর্থনৈতিক শক্তি। আমাদের থেকে জনসংখ্যা তাদের কত বেশি, ভূমি কত বেশি, তো তারা এতটুকু একটা ছোট দেশকে নিয়ে এত তাদের মাথা ব্যথা কেন? এর মাথা ব্যথাটার কারণ হচ্ছে আপনি যদি ম্যাপটার দিকে শুধু একটু ঠান্ডা মাথায় তাকান, এই ভারত আর বাংলাদেশের এই এলাকাটার ম্যাপটার দিকে, আপনি দেখবেন যে বাংলাদেশটাই যে এইভাবে বসে আছে মাঝখানে, ইজ লাইক এ টিউমার। এই যে এরকম ইন্ডিয়া না এই পাশে এ পর্যন্ত, যে মাঝখানে পেটের মধ্যে বসে আছে। এইখানে বে অফ বেঙ্গল, এটাকে তো আমি আগেও বলেছি, এটা হচ্ছে চোকিং পয়েন্ট। এই জায়গাটাকে তারা খুব ভয় পায়। এই যে ভূ কৌশলগত যে অবস্থান, জিও স্ট্র্যাটেজিক যে অবস্থান, এটাকে তারা খুব ভয় পায়। কিন্তু এটা ভয় পেলে তো চলবে না। আপনি বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে, আপনি তার সাথে সম্পর্ক রাখবেন, এখানে যেই আসুক না কেন, কিন্তু এই যে তাদের শুধু একটা দলকে রাখতে হবে এবং সেই দলটাকেও আর রাখতে হবে স্বৈরাচারী কায়দায়, মাফিয়াতান্ত্রিক কায়দায়, সবকিছু নিয়ে যেতে হবে তাদেরকে, মানে তাদের মানে একছত্র আধিপত্য থাকতে হবে। তা আপনি রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, সমস্ত কিছুতে আপনি একটা জিনিস বলেন যে আজকে তো হচ্ছে, নাহলে ধরেন পুশিন হচ্ছে যে বিএনপি সরকার ক্ষমতায়, তা আওয়ামী লীগ সরকারের সময় এত যে সুবিধা, শেখ হাসিনা তো নিজেই বলেছিলেন যে আমি যা দিয়েছি ভারত তা সারা জীবন মনে রাখবে, এত যা দিয়েছি। হ্যাঁ এত যা দিতে। তাই তখন কেন সীমান্ত হত্যা হতো? তার মানে তারা আমাদের দেশের মানুষকে একটু অন্য দৃষ্টিতে দেখে। এই যে সাইকোলজিটা, মানে এই যে দর্শনটা, এটাই হচ্ছে ডেঞ্জারাস একটা বিষয়। রাজিকুজ্জামান রতন, কথা হচ্ছিল বাংলাদেশ ভারত সীমান্ত হত্যা সহ নানা বিষয়ে আলোচনা হচ্ছিল। আমরা আসলে অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে চাই আপনার কাছে। অভ্যন্তরীণ প্রশাসনিক যে অবকাঠামো, এখানে আমাদের ডক্টর মাহবুবুল্লাহ বলছিলেন যে এর আগে যারা ছিলেন তাদেরকে তো একেবারে সব পরিবর্তন করার সুযোগ নেই, সেই রিপ্লেসটা করবেন যে সেটাও তো নেই। তাহলে আসলে পদ্ধতিটা কি? এখানে দুটো বিষয় আছে, যে একটা হলো যে আপনি পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে চেঞ্জ করে দেবেন, এটা ইমপ্র্যাকটিক্যাল। তাহলে কি করতে হবে? অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাকাউন্টেবিলিটিটা বাড়াতে হবে, যে আপনার যেটা কাজ তার বাইরে আপনি যেতে পারবেন না, যেটা কাজ সেটাই আপনাকে করতে হবে। এই ক্ষেত্রে একটা পলিটিক্যাল কমান্ড খুব দরকার। একটা পলিটিক্যাল গভর্নমেন্টে তো সেই পলিটিক্যাল কমান্ডটা থাকবে। আমরা মনে করি যে এই কমান্ডটা এস্টাবলিশ করতে পারলে প্রশাসনকেও এইটুকু মেসেজটা দেওয়া যাবে যে আপনারা হচ্ছেন জনগণের পয়সায় জনগণের সার্ভিস দেবার জন্য আপনাদেরকে নিয়োগ করা হয়েছে, আর জনগণের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে আছে পার্লামেন্ট মেম্বাররা এবং অথবা রাজনৈতিক দল। ফলে রাজনৈতিক দল জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করে এবং জনগণের ইচ্ছাটাকে প্রতিপালন করবার জন্য প্রশাসন হিসেবে আপনার ভূমিকা পালন করবেন। আমাদের নামগুলো দেখেন না, আমরা নাম দিয়েছি কি জেলা প্রশাসক। উনি কেন জেলা প্রশাসক হবেন? জেলা প্রশাসক তো হওয়ার কথা তার না, তার ডেপুটি কমিশনার। তার বাংলা জেলা প্রশাসক কেন হলো? মানে মনন জগতেও এমন একটা বিষয় যে একজন তিনি প্রশাসনের কর্তা হয়ে গেলেন। আচ্ছা, তারপরে ধরুন যে আমাদের পুলিশ 1861 সালের পুলিশ আইন, ব্রিটিশরা পুলিশকে কেন তৈরি করেছিল? পুলিশকে তো তৈরি করেছিল যে ব্রিটিশদের ইচ্ছার প্রতিপালন করবার জন্য। কার উপরে? নেটিভদের উপরে, মানে ইন্ডিয়ানদের উপরে। আচ্ছা, এখন তারপর আমরা ব্রিটিশ তাড়িয়ে পাকিস্তান পেলাম, পাকিস্তান তাড়িয়ে আমরা বাংলাদেশ পেলাম, তো পুলিশ তো এখনও সেই প্রবিধান দিয়ে চলছে। পুলিশ ব্যবস্থাটা কেন ডেমোক্রেটাইজেশন হলো না? পুলিশের একজন ওসি, পুলিশের একজন কমিশনার, তার যে ক্ষমতা, মানুষ তখন মনে করে যে শেষ পর্যন্ত লাঠির ক্ষমতাটাই প্রধান হয়ে গেল। আপনার মেধার ক্ষমতা, আপনার রাজনৈতিক কমিটমেন্ট, এগুলো কিচ্ছু না, লাঠির কাছে সব তুচ্ছ হয়ে যাচ্ছে। তো পুলিশ এটা করতে গিয়ে, পুলিশকে দিয়ে লাঠিবাজি করাতে গিয়ে, পুলিশ যে একটা লাঠিয়াল থেকে একটা কোনো কোনো ক্ষেত্রে তারা ইউনিফর্ম পরা মানে মাস্তানে পরিণত হয়ে যাচ্ছে, যেটা আমরা
24-এ দেখলাম। এখন আমরা বলছি পুলিশ তার মনোবল হারিয়েছে। আচ্ছা, পুলিশ মনোবলটা হারালো কেন? পুলিশের তো মনোবল হারানোর কথা ছিল না। পুলিশের লোকবলও আছে, তার সামরিক বলও আছে, তার অর্থবল আছে। তাহলে মনোবলটা কোথায় চলে গেল? কে মনোবলটা নিয়ে গেল? তার মনোবলটা কোথায় রেখেছিল? ওই রাজপুত্রের যে আমরা বলি না যে তালপুকুরের নিচে রাক্ষসের প্রাণ কোথায় থাকে, সেরকম পুলিশের মনোবল কি কোনো একটা সিন্ধুকের মধ্যে ছিল? পুলিশ কেন মনোবল হারাবে? পুলিশ তো জনগণকে সার্ভিস দেবে, এবং সেইটা দেওয়ার জন্য দেখুন, খেয়াল করে এখন আমাদের সংবিধানে ছিল 20 নম্বর ধারায় অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। এটা প্রশাসন এবং পুলিশের ক্ষেত্রে এটা প্রয়োগ হলো না কেন? একজন কর্মকর্তা তিনি যে বেতন পান আর তিনি যা খরচ করেন, এই দুটার মধ্যে সঙ্গতি বিধান কে করবে? এই অ্যাকাউন্টেবিলিটিটা কোথা থেকে আসবে? এই অ্যাকাউন্টেবিলিটি যে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত ওই ঘুষেরও ভাগাভাগি হবে, লুটের ভাগাভাগি হবে, কর্তৃত্বের ভাগাভাগি হবে, এবং এখন দেখা যাবে পুলিশ, প্রশাসন এবং রাজনৈতিক দল তিনটা মিলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, মানুষ বলবে কে কার। একসময় যখন আমরা দেখতাম পুলিশের নির্যাতনের মুখে আমরা বলতাম যে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 212 না, এরকম একটা স্লোগান টোগান ছিল। কিন্তু পুলিশ মারতে মারতে তো পুলিশ একটা মারকুটের স্বভাব তৈরি হয়ে গেল। কেন পুলিশ এসে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হলো না? এখন আমাদের সামনে যদি বলি সংকটগুলো কি, প্রশাসনকে তার একটা জবাবদিহির মধ্যে নিয়ে আসা, পুলিশকেও একটা জবাবদিহির মধ্যে নিয়ে আসা। পুলিশের বিরুদ্ধে আমরা যত কথাই এখন বলি না কেন, শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকে তো আমার দরকার। শেষ পর্যন্ত জনগণের জীবনের শান্তি এবং স্বস্তির জন্য আবার পুলিশকে তো দরকার। তাহলে পুলিশকেও তো এটা বুঝতে হবে যে 71 সালে যে পুলিশ রাজারবাগে যে ভূমিকা পালন করলো, সেই পুলিশ কেন স্বাধীনতার পরে তার সেই জায়গাটা রক্ষা হলো না? সেই পুলিশ কেন তার মর্যাদার জায়গাটা রক্ষা করতে পারলো না? দলীয় আনুগত্য পালন করতে গিয়ে কি পুলিশ দলীয় লাঠিয়ালে পরিণত হলো? ফলে দলের প্রতি, যে রাজনৈতিক দলের প্রতি ক্রোধ বা রাজনৈতিক দলের প্রতি ঘৃণা থেকে শেষ পর্যন্ত পুলিশের প্রতি ঘৃণায় চলে গেল। তাই পুলিশের সংস্কারটা এখানে দরকার ছিল। ঠিক তেমনি বিচার বিভাগের ক্ষেত্রে যদি বলি, বিচার বিভাগ বিচার করবেন, কিন্তু বিচার বিভাগে যারা বিচার করবেন তাদের সম্পর্কে যদি নানা ধরনের কথা থাকে যে বিচারকেও নানাভাবে প্রভাবিত করা যায়, শুধু কথায় নয়, শুধু কলমে নয়, টাকায়ও, তো সেই জায়গায় তাহলে আমরা প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগ, এই তিনটার যদি জবাবদিহির জায়গাটা আসে, এবং একটা জায়গায় যদি নজর দেওয়া যায় যে অনুপার্জিত আয় কেউ ভোগ করতে পারবে না। একজন বিচারক তিনি কত টাকা বেতন পান এবং কি জীবনযাপন করেন, একজন পুলিশের ওসি কত টাকা বেতন পান, তার ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করে এবং তিনি কীভাবে জীবনযাপন করেন। একটা সময় আমরা যখন আমাদের ছাত্র জীবনে বা মহব্বটা তারও আগের, আমরা যখন দেখতাম যে জেলা স্কুলগুলোতে, সে জেলা স্কুলগুলোতে সেখানে ডিসির ছেলে, এসপির ছেলে, ম্যাজিস্ট্রেট মানে আমাদের মুন্সিফের ছেলে, সিভিল সার্জন ছেলে সবাই পড়তো। এখন তো কোনো সাধারণ মানের কর্মকর্তারও ছেলে জেলার স্কুলগুলোতে পড়ে না, তারা সব বাইরে পড়ে। কোথা থেকে আসে এই টাকা? ফলে এই জন্য আমরা মনে করি যে প্রশাসনকে যদি গণতান্ত্রিক করতে হয়, অর্থনীতির যে জায়গাগুলোতে দুর্নীতি আছে, দুর্নীতির যে সুবিধাটা প্রশাসন ভোগ করে, পুলিশ ভোগ করে এবং বিচার বিভাগ ভোগ করে, সেই জায়গাটা যদি নিয়ন্ত্রণ করা না যায়, তার রাজনৈতিক নিয়ন্ত্রণটা কিন্তু প্রতিষ্ঠা করা যাবে না। আসুজ্জামান রিপন, মানে মধ্যে কথাটা আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। দুর্বল পুলিশিং, বিশৃঙ্খল হামলা এবং দলীয় নেতাকর্মীদের যে চাহিদাগুলো, এগুলো আসলে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এগুলো সমন্বয় করবে কীভাবে? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই, আমি আবার মাহবুবুল্লাহ ভাইয়ের পর্যবেক্ষণ আমি মনে রাখতে চাই। এটা তো সত্য যে আপনার 17 বছর 18 বছর কর্মীরা আপনার রাজপথে ছিল, নির্যাতিত হয়েছে, তাদের কাছে চাওয়া পাওয়ার ব্যাপার আছে, এটা যেমন সত্য। অ্যাট দ্য সেম টাইম যে পলিটিক্যাল এডুকেশনটা দরকার ছিল, তার দায়িত্ব ছিল। একটা মাফিয়া স্টেটের পরিবর্তন ঘটানো তো একটা গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের লক্ষ্য থাকা উচিত। নিজের ভাগ বাটোয়ারা চিন্তা তো করা উচিত না। যারা রাজনীতিকে যারা ব্রত হিসেবে গ্রহণ করবেন, তারা যদি মনে করেন যে পুলিশের এসপি বা পুলিশের দারোগা পদে চাকরি করে যেই উপার্জনগুলো করা যেত, এটা আমি কেন করতে পারছি না, আমি তো দারোগাতে ভর্তি হওয়ার চিন্তা করি নাই,
আমি তো পুলিশে ভর্তি হওয়ার কথা চিন্তা করি না, আমি তো বিসিসে যাওয়ার চিন্তা করি নাই, আমি তো কাস্টম সার্ভিসে যাওয়ার চিন্তা করি নাই। আমি তো চিন্তা করেছি, ব্রত নিয়েছি, মারপিট খাবো, দেশের জন্য কাজ করব, রাজনীতির পরিবর্তন করব, এই তো। তো সেটার জন্য তো আমার ত্যাগ থাকবে, সেটার জন্য তো আমার আফসোসের কোনো কারণ নেই, রিগ্রেট থাকার তো কোনো কারণ নেই। আমাকে অনেকে যদি জিজ্ঞেস করেন, আমি আমার সময়টিতে আমি আমার দায়িত্বটুকু পালন করেছি কিনা, 80s মাহবুবুল্লাহ ভাইরা 60s তারা তাদের দায়িত্ব পালন করেছেন ওই সময়টিতে, এটার জন্য তো মাহবুবুল্লাহ ভাইয়ের কোনো রিগ্রেট নেই, তিনি তার সময়টিতে তিনি কাজ করেছেন। এরপরে এটা তো অনেকটা রিলে রেসের মতো, ব্যাটনটা অন্যদের হাতে যাবে, তারা তাদের দায়িত্বটা পালন করবে, তারপরে যারা জেনারেশন তারা তাদের দায়িত্বটুকু পালন করবে। এখন সবচেয়ে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে, এটাও সত্য কথা যে কি পেলাম এবং কি পেলাম না, এটার মধ্যে এক ধরনের অস্বস্তি অনেকের মধ্যে কাজ করে বলে আমি দেখি, আমার কাছে মনে হয়। তো এটা মনে করা উচিত না যদিও এটা, এবং সবাইকে তো সরকার 300-র বেশি লোককে তো নমিনেশন দেওয়া যায় না। 50 জন অনেক ঢাউস মন্ত্রিসভা নিঃসন্দেহে গরিব দেশের জন্য, নিঃসন্দেহে। তো আর কতজনকে মন্ত্রী বানানো সম্ভব, অথবা আর কতজন মানুষকে আপনার উপদেষ্টা বানানো সম্ভব? একটা লিমিট তো আছে। তো যাদেরকে বানানো সম্ভব না তারা তো মনোবেদনায় যদি তারা খুব ক্লিষ্ট থাকেন, অসন্তুষ্ট থাকেন, কাজ না করেন, অথবা অনৈতিক কাজের প্রতি তাদের আগ্রহ থাকে অথবা ক্ষোভ বাড়ে, এটা তো নিশ্চয়ই আপনার গণতান্ত্রিক আন্দোলনের জন্য এটা ভালো, ভবিষ্যতের জন্য ভালো না। মানুষ কাদের প্রতি আস্থা রাখবে? এই যে বারবার মানুষ আস্থা রাখে যেই তরুণ সমাজের কাছে, যে ছাত্র সমাজের কাছে, তাদের সম্পর্কে যদি একটা নেতিবাচক ধারণা যদি আলটিমেটলি একটা অভ্যুত্থান থেকে আরেকটা অভ্যুত্থানে যেতে, 90 থেকে আরেকটা অভ্যুত্থানে যেতে কিন্তু 34টা বছর লেগেছে, এটা কিন্তু কম না। মাঝখানে তো কিছু স্টিগমা ছিল না, তা তো না। আপনার 75 সালের 7ই নভেম্বর থেকে আবার 90 সাল পর্যন্ত আসতে 15 বছর, অনেকগুলো বছর লেগেছে। তো এটা তত বেশি বিলম্বিত হবে, সত্যি কথা। এই 24-এর পরে আরও যদি কখনো আজকাল তো মিডিয়া নানা ধরনের মিসকোট করে আর কি, আমরা মানুষের আকাঙ্ক্ষা যখন পূরণ হয় না, তাই না? আপনি 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর মানুষ চুপ থাকবে, কিন্তু একটা পর্যায়ে তো মানুষের মনের মধ্যে বিস্ফোরণ ঘটে। যে বললাম 34 বছর পরেও তো হয়নি। যদি 90টি যদি সব সমাধান হয়ে যেত, জন আকাঙ্ক্ষা যদি 90টি যদি 90 আপনার পরবর্তী সরকারগুলো যদি খুব গণতান্ত্রিকভাবে আচরণ করত, বিরোধী দলগুলো যদি আপনার গণতান্ত্রিকভাবে যদি তারা সহযোগিতা করতেন সরকারকে, তাহলে তো আরেকটা 24-এর দরকার ছিল না। একটা ভালো নির্বাচনের প্রতি কমিটমেন্ট, একটা সুশাসনের প্রতি একটা কমিটমেন্ট, অর্থাৎ রাষ্ট্রকে রাষ্ট্রের মতো চলতে দেওয়া। আপনি ওই যে রাষ্ট্রকে তো রাষ্ট্রের মতো চলতে দিতে চাইনি, আমরা সব তো নিজেদের পকেটস্থ করার চেষ্টা করি, এই রাষ্ট্রকে তো আপন মনে করিনি। এবং আরেকটা রাষ্ট্রের সোজা একেবারেই প্রতিবেশী রাষ্ট্র ভারতের, তাদের একটা অনুগত হিসেবে শুধু নিজেদের ক্ষমতা থাকে, নিজেদের স্বার্থ সিদ্ধির বাইরে তো চলতে চাইনি। তো এইটা তো কোনো একটা রাষ্ট্র কাঠামো না, এটা একটা দেশের কাঠামো, দেশের চরিত্রের মধ্যে পড়ে না, এটা শাসকদের চরিত্রের মধ্যে পড়ে না। এটা কোনো শাসক, মাহবুবুল্লাহ ভাইয়ের কাছে আমি একটা জিনিস খুবই শিখলাম, আমি আনুষ্ঠানিকভাবে বলতে চাই যে ফ্যাসিস্ট এবং ন্যাশনালিস্টদের মধ্যে তো পার্থক্য আছে। ফ্যাসিস্ট ন্যাশনালিস্ট হয়, কিন্তু ফ্যাসিস্ট তো আসলে মাফিয়া হয় না। এটা তো তাই ছিল। আমি মাহবুবুল্লাহ ভাইয়ের বক্তব্যটা আমি আবার ঝালাই করে আমি আবার একটু শিখলাম, আরো বলার ক্ষেত্র তৈরি হলো। তো সেটা হচ্ছে যে আপনার এই জায়গাটা থেকে বেরোতে তো হবে। এটা ওই যে মাহবুবুল্লাহ ভাই আক্ষেপ করে বলেছেন, সেই নাই, কি বলে, সেই রাজনীতির শিক্ষা নাই, প্রশিক্ষণ নাই, সেই বোধের ব্যাপারটা নাই, বুঝা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা নাই। এটা থাকতে হবে, থাকাইতে হবে, এই ডিসকোর্সটা চালু করতে হবে। আর যে আমরা জনজীবনে প্রভাবের একটি সংবাদ, সেটা হচ্ছে বিদ্যুতের দাম এবং জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তো গণমাধ্যমে রিপোর্ট আসছে, আমরাও করছি, যে যারা গবেষক তারা বলছেন যে একেবারে সামগ্রিক অর্থনীতির উপর এটা নেতিবাচক প্রভাব পড়বে। সরকারের কি বিকল্প কিছু ছিল কিনা? দেখেন,
ওই যে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন, তিনি একটা মন্তব্য করেছেন বিদ্যুতের দাম নিয়ে, এবং সেই মন্তব্যটা হচ্ছে যে এই সিদ্ধান্ত মানুষের জন্য খুবই কষ্টদায়ক নিঃসন্দেহে, তবে সরকারের জন্য কোনো উপায়ও নাই, এরকম একটা অবস্থা। আপনার একই ব্যাপার আপনার তেলের দামের ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে যে দেখেন ইরান যুদ্ধের পর বিশ্বে কিন্তু এনার্জি ক্রাইসিসের একটা নতুন রূপ শুরু হয়ে গেছে, এবং সেইটার মানে আমরা তো তেল প্রডিউস করি না, আমাদেরকে তেল ইম্পোর্ট করে চলতে হয়, বিশ্ববাজার থেকে করতে হয়। বিশ্ববাজারে যখন তেলের দাম একটা পর্যায়ে চলে গেছে, তখন স্বাভাবিকভাবে আমাদের পক্ষে সরবরাহ চালু রাখতে হইলে তো আমাদেরকে এখানে বাড়ানো ছাড়া কোনো উপায় থাকে না। তারপরে হলো বিদ্যুৎ খাতে আপনার যে ক্যাপাসিটি চার্জের যে ব্যবস্থাটা হাসিনা সরকার করে গেছে, সেই ক্যাপাসিটি চার্জের একটা বিশাল অঙ্ক 40,000 কোটি টাকার কথা বলা হয়, যে সেটা এখনও সেই সব বিদ্যুৎ প্ল্যান্টের মালিকরা পাও না, এবং তারা সেটা পাওয়ার জন্য চাপ দিচ্ছে। আদানির কথা আমরা জানি, সেও তার পাওনার জন্য চাপ দেয়। তো কাজেই আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এই যে এনার্জি শক্তি, এই শক্তিটা সেটা কলকারখানা চালানোর জন্য দরকার, কৃষির জন্য দরকার, দৈনন্দিন জীবনের জন্য দরকার, আলো জ্বালানোর জন্য দরকার, গাড়ি চালানোর জন্য দরকার, সব যানবাহনের জন্য দরকার, সব কিছুতেই কিন্তু এনার্জির একটা বিরাট ব্যবহার। এবং সভ্যতার মাপকাঠি, একটা বড় মাপকাঠি হচ্ছে আপনি কত এনার্জি ইন্টেন্সিভ ইকোনমি আপনি চালাচ্ছেন, মানে জ্বালানি নিবিড় অর্থনৈতিক ব্যবস্থা আপনি কত চালাচ্ছেন, সেটার উপর নির্ভর করে। এখন বাংলাদেশে আমরা এই এত 55 বছর চলে গেল, আমরা যে এই কাজটা করি নাই, এবং নানা বিভ্রান্তির জন্য নানা কিছু। আমাদের মাটির নিচে যে কয়লা আছে, সেই কয়লা দিয়ে 300 থেকে 400 বছর চলার কথা, এবং এই কয়লার গুণগত মান অনেক উন্নত। এখন এই কয়লা কেন আমরা আহরণ করলাম না, মানে আহরণের সিদ্ধান্ত আমরা নিলাম না? আমরা এই বর প্রক্রিয়াতে সামান্য করে করি এবং তার থেকে কিছু বিদ্যুৎ উৎপাদন করি, এছাড়া কিন্তু কয়লাটা আমরা ব্যবহার করি। এটা আমাদের ডোমেস্টিক রিসোর্স, হ্যাঁ, অথচ আমরা কয়লা ইম্পোর্ট করছি। আমরা কি বলে এই যে কয়েকটা পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে, এই পাওয়ার প্ল্যান্টগুলো কিন্তু বিদেশ থেকে আমদানি করা কয়লা দিয়ে চলে, এই জন্য হাজার হাজার কোটি টাকা কিন্তু আমাদের চলে যাচ্ছে। তো এইখানে আমার মনে হয় আমাদের এখানে যারা রাজনীতি করেন তাদের মধ্যে একটা বিরাট বিভ্রান্তি আছে। পরিবেশের কথা বলে কয়লার ব্যবহারটাকে ঠেকানো হয়েছে, এবং আন্দোলন সৃষ্টি করে কিছু মানুষকে মানে হত্যার শিকার হতে হয়েছে, পুলিশি গুলির মুখোমুখি হতেছে। তো এটা না করে একটু বড় চিন্তা যদি সবাই করতো, যে আসলে এটা দেশের জন্য একটা বড় সমস্যা, আমাদের জ্বালানির দরকার হবে, আমরা আমাদের যে নিজস্ব যে সম্পদ আছে সেটা অন্যের উপর নির্ভরশীল না হয় নিজের উপর নির্ভরশীল হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এগুলো ব্যাপারেও কিন্তু আমাদের একটা শক্তি তৈরি হয়। তো সেটা কিন্তু সেটা আমাদেরকে করতে দেওয়া হয়নি। তারপরে বলা হলো পরিবেশের সৃষ্টি সমস্যা। আজকাল কিন্তু টেকনোলজি এমন পর্যায়ে এসছে যে আপনি পাওয়ার প্ল্যান্ট যদি করেন কয়লা দিয়ে, তাইলে সেখানে দূষণের পরিমাণ খুবই সামান্য হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা দূষণের সোর্স আছে, সেটা হচ্ছে কয়লা পোড়ানোর পরে যে ছাইটা হয়, সেই ছাইও কিন্তু এখন আবার রিসাইকেল করা সম্ভব, এবং সেটা আপনার ওই যে কি বলে ইটের ভাটায় ফ্লাই অ্যাশ যেটা। কাজেই আমরা কেন, বাংলাদেশ তো অ্যাজ এ কান্ট্রি, দেশ হিসেবে, তৃতীয় বিশ্বের দেশ হিসেবে খুব সামান্যই কন্ট্রিবিউট করে, মানে ওয়ার্মিংয়ে, গ্লোবাল ওয়ার্মিংয়ে খুবই সামান্য কন্ট্রিবিউট করে, কিন্তু সেখানে আমরা এটা করলাম না। আর যখন একটা ক্রাইসিস হয় তখন আমরা নানা রকম হইচই করি। আমাদেরকে তো পুরো জিনিসটা একটু গ্লোবালি চিন্তা করি। আর তারপরে হচ্ছে আমরা আমাদের তেল এবং গ্যাসের অনুসন্ধানও তো আমরা সেভাবে করি নাই। আর যেটা করি নাই সেটা হচ্ছে বঙ্গোপসাগরেও আমরা সেই চেষ্টাটা করি নাই। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে সোলার এনার্জি, অল্টারনেটিভ যে এনার্জি, বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেই দিকেও কিন্তু আমাদেরকে যেতে হবে, এবং সেটাকে একটা বড় সোর্স হিসেবে আমাদেরকে বিবেচনায় নিতে হবে। তো এইগুলি যদি এনার্জি প্রবলেম সলভ করার জন্য
আমরা যদি এই যে বিভিন্ন মাল্টি ডাইমেনশনাল চিন্তা ভাবনা না করি, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আরেকটা হলো একটা পলিটিক্যাল কনসেনসাস তৈরি করতে হবে। আনু মোহাম্মদদেরকে ডাকেন, তারা তো কিছু হইলেই নেগেটিভ হয়ে যায়। তো তারা কেন এত নেগেটিভ হচ্ছে, তারা পজিটিভ কি করলে পরে সমাধানটা কোথায়, সেটা তাদের কাছ থেকে শোনার একটা ব্যবস্থা করেন রাষ্ট্রীয় পর্যায়ে, তাইলে হয়তো কিছুটা পরিস্থিতি পরিবর্তন হতে পারে। জি, রাজনীতিমন রতন, জ্বালানি সংকট নিয়ে কথা হচ্ছিল, এবং এই যে পেট্রোল, অকটেন, কেরোসিনের দাম বাড়ানো হলো, বিদ্যুতের দাম বাড়ানো হলো, জনজীবনে প্রভাবের কথা, আমার প্রভাবের বিষয়টি প্রশ্ন ছিল। এই প্রশ্নে অনেকগুলো বিষয়ে ডক্টর মাহবুবুল্লাহ বলছিলেন। একটি বিষয় আসলো, যেটা হচ্ছে অনুসন্ধান। আমরা আমাদের অনুসন্ধানও তো চালাচ্ছি না, বা আমাদের নিজস্ব যে সক্ষমতা সেটা কি আসলে আছে নাকি সেটা কাজে লাগানো হচ্ছে না, বিষয়গুলো কি? এটা নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। আমরা দেখেছি যে বাংলাদেশের বাপেক্স তার সক্ষমতা খুব বেশি না, কিন্তু তার সাকসেস রেটটা খুব বেশি। বাপেক্সের ক্ষেত্রে প্রতি 3টা কূপ অনুসন্ধান করলে একটাতে তারা গ্যাস অথবা তেলের সন্ধান পেয়েছে। বিশ্বব্যাপী যেটা কোনো কোনো ক্ষেত্রে 10:1। সেই দিক থেকে আজ পর্যন্ত বাপেক্সের সাকসেস রেট কিন্তু অনেক বেশি, কিন্তু বাপেক্সকে পরিকল্পিতভাবে পঙ্গু করে রাখা হয়েছে। 2 নম্বর হচ্ছে ভোলার যে গ্যাস ক্ষেত্রটা, এখানে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস আছে। এই গ্যাসটা ক্ষেত্রটা অনুসন্ধান করলো কে? বাপেক্স। বাপেক্স বললো তারা উত্তোলন করতে পারে, প্রতিটা কূপ অনুসন্ধানের জন্য কূপ উত্তোলন করতে গেলে 80 কোটি টাকার মতো খরচ পড়বে। সেটা তারপরে বাপেক্সকে না দিয়ে দেওয়া হলো গ্যাসপ্রমকে, তারা 165 কোটি টাকা করে প্রতি কূপের জন্য। এরপরে তাহলে এই ভোলার গ্যাস ক্ষেত্রের গ্যাস তো উত্তোলন আমরা করতে পারতাম। 69 সাল থেকে যদি আমরা তিতাসের গ্যাস তুলতে পারি, তাহলে আমরা কেন ভোলারটা তুলতে পারবো না? 1। 2 নম্বর হচ্ছে গত 15 বছরে তেমন খুব একটা অনুসন্ধান এখানে হয়নি, বরঞ্চ গ্যাস থেকে যে উদ্বৃত্ত টাকা আছে, এই উদ্বৃত্ত টাকাটা কিন্তু গ্যাস অনুসন্ধানের জন্য ব্যয় করা হয়নি। আমাদেরকে পরিকল্পিতভাবে একটা জ্বালানি নির্ভরশীল দেশে পরিণত করে ফেলা হয়েছে, যেটা আমরা বারবার বলেছি যে জ্বালানি নির্ভরতার মতন ভয়ঙ্কর বিপদ পৃথিবীর কোথাও নাই। আমরা একটা কথা আমাদের আন্দোলনের সময় গানের মধ্যে বলতাম যে লালন অনেক আগে একটা গান গিয়েছিলেন যে আমার ঘরের চাবি পরেরও হাতে। জ্বালানি নির্ভরতার ক্ষেত্রে যদি আমরা বিদেশ নির্ভর হয়ে যাই, তাহলে ঘরের চাবি পরের হাতে তুলে দেওয়ার মতো অবস্থা হবে। যেমন আমরা 14,000 মেগাওয়াটের মতন বিদ্যুৎ লাগে এখন, 14,000, 15,000, 16,000 মেগাওয়াট ধরে যদি ধরলাম, তার মধ্যে 2800 মেগাওয়াট কিনতেছি আমরা ভারত থেকে। কেন নিজের দেশের মধ্যে আমি বিদ্যুৎ উৎপাদনের সেই ব্যবস্থাটা করলাম? ভারতের যদি তারা ওই কয়লা পুড়িয়েই গ্যাস উৎপাদন করবে, তারা ওই ফার্নেস অয়েল থেকে গ্যাস উৎপাদন করবে, তারা সৌরশক্তি ব্যবহার করেই গ্যাস উৎপাদন করবে, তাহলে আমাদের এখানে কেন নয়? এই প্রশ্নটা কিন্তু আমরা করেও খুব একটা সদুত্তর পাইনি। আমাদেরকে অনেকে বলেন আমরা সব কিছুতে না করি, আমরা সব কিছুতে না করি না। কেউ যদি বলে যে তোমার কাছে 10 টাকা আছে আমাকে দিয়ে দাও, আমি বলবো যে না দেবো না। যদি বলে তাহলে তোমার কলমটা আমাকে দাও, বলে না দেবো না। তাহলে তোমার তাহলে ইয়েটা দাও, ঘড়িটা আমাকে দাও, বলে না দেবো না। তো তুমি সব কিছুতে না করছো, তাহলে আমি না করাটাও কখনো কখনো হাঁ হয় যে আমাদের দেশের সম্পদ কাউকে আমরা দেব না, এটা আমরা নিজেরা সক্ষমতা অর্জন করবো। কেন পারবো না? এটা কোনো রকেট সায়েন্স নয়। কেন আমরা গ্যাস অনুসন্ধানে আমাদের বরাদ্দ হয় না? কেন আমাদের বিশ্ববিদ্যালয়ে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বাইরে গিয়ে চাকরি করছে, তাদেরকে আমরা এখানে কাজে লাগাতে পারছি না? কেন আমাদের সাঙ্গু গ্যাস ক্ষেত্রটা ওই যে ব্রিটিশ কোম্পানিকে দিয়ে গ্যাসের যা প্রেশার, তার চাইতে বেশি পরিমাণ গ্যাস তুলতে গিয়ে অকালে এই গ্যাস ক্ষেত্রটাকে নষ্ট করে দিলাম? আমরা অক্সিডেন্টালের গ্যাস ক্ষেত্র জ্বালিয়ে দেওয়া দেখেছি না? আমরা ট্যাংরা টিলার গ্যাস ক্ষেত্র, নাইকোর গ্যাস ক্ষেত্র জ্বালিয়ে দেওয়া দেখেছি না? এগুলো কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারলাম? ফলে একটা কেস চলছে এখন, কম্পেনসেশন পাচ্ছে। তো এই যে আমার যে গ্যাস, কি পরিমাণ গ্যাস ধ্বংস হলো আর কি পরিমাণ কম্পেনসেশন পেলাম, সবচেয়ে বড় কথা যে আমাদের নিজেদের দেশের আমাদের এই জ্বালানি সক্ষমতার কেন বাড়াতে পারলাম না? সৌরশক্তি আপতনের দিক থেকে যদি দেখি, তাহলে বাংলাদেশ পৃথিবীর কিন্তু প্রথম সারির দেশগুলোর মধ্যে একটা। তাহলে কেন আমরা সৌর বিদ্যুতে কেন এখনও 2% জায়গায় যেতে পারলাম না? কিংবা আমাদের যদি বাংলাদেশের যে টেম্পারেচার, এখানে একটা গরম আবহাওয়া এবং আর্দ্রতা, এটা ওয়ার্ম অ্যান্ড হিউমিডিটি, এটা ডিকম্পোজিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেরকম আমাদের ডাস্টবিনের পাশ দিয়ে গেলে আমরা দুর্গন্ধ যে পাই, তার মানে ডিকম্পোজড হচ্ছে। তাহলে কেন আমরা জৈব বর্জ্যটাকে আমরা গ্যাসে রূপান্তরিত করার উদ্যোগগুলো এখনও নিতে পারছি না? অন্তত শহরগুলো, নগরগুলোও পরিচ্ছন্ন হতো, জমিগুলো তারা কম্পোস্ট সার পেত,
আর মানুষ সেখান থেকে গ্যাস পেত। এগুলো কি খুব বড় রকেট সায়েন্স? সে কবে চীন সেই 52-53 সালে জৈব গ্যাস প্রকল্প চালু করে গ্রামাঞ্চলগুলোকে তারা জ্বালানি সক্ষম করে তুলেছিল, আমরা কিছু করে পারলাম না। আমাদের দেশে দেখুন, এই যে কোরবানি ঈদের সময় আমরা দেখলাম যে 1,23,00,000 কোরবানির জন্য পশু প্রস্তুত হয়েছে দেখলাম। তো হিসেব অনুযায়ী বলে 3টা থেকে 4টা গরু হলে একটা পরিবারের একটা বায়োগ্যাস প্রকল্প চালানো যায়। তাহলে আমাদের এখন 38 থেকে 40 না, একটু ভুল বললাম, 60 লক্ষ ফ্যামিলিতে আমাদের এখন এলপিজি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে। এই গ্যাস তো আমাদের কিনে আনতে হয় বিদেশ থেকে। কেন আমাদের বায়োগ্যাস প্রকল্পটা, একটা 3টা গরু হলে 40,000 থেকে 80,000 টাকা খরচ করে একটা বায়োগ্যাস প্রকল্প চালু করা যায়, সেই প্রকল্পের টাকা 9-6 হয়ে যায়। আমাদের জলবিদ্যুৎ মানে জলবায়ু প্রকল্পের টাকা 9-6 হয়ে যায়, অথচ আমাদের কিন্তু জ্বালানি সক্ষমতাটা তৈরি হয় না। সেই কারণে বলবো যে এই যে এবারও যে জ্বালানি তেলের দামটা বাড়লো অথবা বিদ্যুতের দামটা বাড়লো, এটা নিয়ে একটা তো শুনানি হতে পারতো। এনার্জি বিআরসি, এনার্জি রেগুলেটরি কমিশন, সেই কমিশনের শুনানিটা বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগের সরকার। এখনো কিন্তু সেই শুনানিটা হলো না। আমরা তো একটু জানতে চাইতে পারতাম যে কত টাকা আমাদের উৎপাদন খরচ, কত টাকা সঞ্চালন খরচ, কত টাকা বিতরণ খরচ, কোম্পানির মুনাফা কত আছে, ফলে দাম কত বাড়তে পারে। অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা আবুল রুশদ আপনার কাছে যাবো, তবে তার আগে আসাদুজ্জামান রিপন ভাইয়ের কাছে সরাসরি একটি প্রশ্ন, যেটি রাজিকুর জনাতন ভাই বলছিলেন যে শুনানিটা কেন হলো না, মানে এই বিষয়গুলো স্বচ্ছ থাকা তো উচিত আসলে। ধন্যবাদ আপনার। শুনানি হতে পারত, মানে এটা কেন হলো না সেটা আমারও প্রশ্ন, এবং হলে তো কোনো দোষেরও কিছু ছিল না, একটা স্বচ্ছতা থাকতো, অসুবিধা কি? অসুবিধা তো ছিল না। হাসিনার সময় যেভাবে কমিশন যেভাবে বিহেভ করতো ওইভাবেই করতে হবে কেন? জ্বালানি আপনার বিশেষজ্ঞ বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা ছাড়া কোনো অল্টারনেটিভ ছিল, এটাও সত্য। আবার কিন্তু জ্বালানির কিছু ম্যানেজমেন্টের ব্যাপারও আছে, এটা আমি আমার সরকারকে আমি খুব একান্তভাবেই বলতে চাই। এই সীমাবদ্ধতার মধ্যেও অনেক কিছু করার আছে। বিকল্প এই পাকিস্তানের কথাই বলতে আপনি $6 বিলিয়ন, আপনি $6 বিলিয়ন তারা সোলার দিয়ে বাঁচাচ্ছে। এক্স্যাক্টলি। এটা হিসাব কিন্তু রাষ্ট্রও জানে না। ওখানকার সিটিজেন, নাগরিকরা, তাদের যে ঠেকা, অর্থাৎ তারা যে বেকায়দায় পড়েছে, সে বেকায়দা থেকে তারা নিজেদেরকে রেস্কিউ করেছে, যেটা উনি যে অঙ্কের জ্বালানির কথা বললেন। এখন বোধহয় সময় এসেছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র আমাদের রাষ্ট্রের ন্যাশনাল গ্রিডের বিদ্যুতের উপরে নির্ভর করলে চলবে না। আমার গ্রামের একজন লোক বলে, ভাই অনেক ধনী মানুষ বলে, ভাই বিদ্যুৎ থাকে না, খুব খারাপ অবস্থা। কারণ আপনি তো অনেক ধনী মানুষ, তো আপনার বাড়িতে আপনি তো সোলার লাগালে তো আজকাল ফেসবুকেই দেখলাম এসিও চলে, ফ্রিজ চলে, 5টা-6টা ফ্যান চলে, বিদ্যুৎ চলে, সবই তো করতে পারেন। তো হোয়াই ডোন্ট ইউ ডু ইট? এটা করেন, আপনি করতেই তো পারেন। আমাদেরকে দেয়ার আর প্ল্যান্স, আমি স্ট্রেট বলতে চাই যে আমরা বিদ্যুৎ স্টোরিংয়ের ক্যাপাসিটিও কিন্তু আছে। ইভেন ইন্ডিয়াতে আমি ঘাটতে আমি ইন্ডিয়াও দেখলাম, ইন্ডিয়ার চাইনিজ যে প্রযুক্তি, সেই চায়না প্রযুক্তির মতো, যেমন মনে করেন রাত 1:30-2টো থেকে প্রায় ভোর 5টা পর্যন্ত, এই সময়টাতে বিদ্যুতের ব্যবহার খুবই কম। ফ্যাক্টরি ট্যাক্টরি সেভাবে চলে না, বাসাবাড়ির বিদ্যুৎও অলমোস্ট বন্ধ। প্রায় আমাদের প্রতিদিনে যে আমাদের 12-14 হাজার মেগাওয়াটের মতো গড় চাহিদা থাকে, প্রায় রাতের বেলা এই চাহিদাটা কমে প্রায় 3.5-4 হাজার মেগাওয়াট বিদ্যুৎ কমে যায়। তো বিদ্যুৎ তো বর্তমান ব্যবস্থা, আপনি বিদ্যুৎ স্টোর করতে পারছেন না, এটাকে আপনি ডিপ ফ্রিজে রাখতে পারবেন, সোজা কথা এটাকে আপনি স্টোর করার ক্যাপাসিটি আমাদের নাই। কিন্তু চায়নাতে, চায়নার প্রযুক্তি, চায়নার জ্ঞান বিজ্ঞানের কথা বলেন, চায়নারা তারা এমন ব্যবস্থা, তারা এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, তারা বিদ্যুৎকেও তারা সঞ্চিত করে রাখতে পারেন, এবং আপৎকালীন সময় তারা আবার সেটাকে অন্য জায়গায় অন্য গ্রিডে দিতে পারেন। তাহলে আমার যদি প্রতিদিন যদি 3.5 থেকে 4 হাজার আপনার মেগাওয়াট বিদ্যুৎ যদি আমি রাতের বেলা যদি সেভ করতে পারি, স্টোর করতে পারি, তাহলে আমি যে সমস্ত কারখানায় বিদ্যুৎ সাপ্লাই দিতে পারছি না, কারখানাগুলো বন্ধ থাকে বা গ্যাস পুড়িয়ে যারা বিদ্যুৎ করছেন, তাহলে সেখানে আমি যদি সাপ্লাই দিতে পারি, তাহলে আমার উৎপাদনশীলতা বাড়ে, এবং গ্রামে গঞ্জে তো আসলেই বিদ্যুৎ থাকছে, সেখানে আমি সাপ্লাই দিতে পারি। সুতরাং এটা তো ম্যানেজমেন্টের ব্যাপার, এটা একটু পড়াশোনা করতে হবে, পৃথিবীর দিকে তাকাতে হবে কারা পারছে। এমনকি ইন্ডিয়াও কিন্তু আমি ঘাটলাম, ইন্ডিয়ারও 4টা প্রজেক্ট আছে। অ্যাটলিস্ট বাংলাদেশ
একটা প্রজেক্ট নিলেও আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ বাঁচাতে পারি। জি। এই ব্যাপারে সরকারের জ্বালানি মন্ত্রী যদি জানতে চান, আমি আমার এই ক্রাইসিসের মধ্যে যতটুকু আমি পড়াশোনা করার চেষ্টা করছি, এক্সপ্লোর করার চেষ্টা করেছি, আমি এটা জানাতে পারবো। আরও ঢাকা সিটিতে আমি বলে দিচ্ছি, ঢাকা সিটিতে আপনার অনুষ্ঠানে রুজ ভাই আপনার কাছে একটা মিনিট নেই? হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার ঢাকা সিটিতে প্রচুর, চায়নাতে শহরে বেজিংয়ে দেখি নাই, কিন্তু মানে রুরাল এরিয়াতে প্রত্যেকের রুফটপে কিন্তু আপনার সোলার আছে। আপনি গ্রামে রুফটপ দরকার নেই, ঢাকা শহরে বড় লোকরা আরবান এলিটস যারা ফ্ল্যাটের মালিক, বড় হাই রাইজের মালিক, আপনি বাধ্যতামূলক আইন করে দেন। এটা আমি সিটি কর্পোরেশনের মেয়র বলে দিচ্ছি, আমি একজন মেয়রাল ক্যান্ডিডেট। আমার ওয়ান অফ দ্য ক্যাম্পেইন থাকবে সমস্ত ঢাকার বাসার রুফ এরিয়ার মধ্যে 50% এরিয়ায় কম্পালসারিলি আপনার সোলার প্যানেল ইনস্টল করতে হবে, এবং এই সমস্ত বাড়ির মালিকদেরকে একটা সমবায়ের মধ্যে আনতে হবে। তারা বিদ্যুৎ প্রডিউস করবে, ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করবে, ফাও দেবে না, মানে অর্থাৎ মাগনা দেবে না, তারা রাষ্ট্র তাকে বিদ্যুৎ কিনে নেবে, তারাও লাভবান হবেন। এখন আপনি বলবেন যে সোলার প্যানেলে যে নাগরিকরা লাগাবেন, আপনি ইনসেন্টিভ দেন, বলে দেন যে আপনি ডিউটি নেব না, কিস্তিতে কেন সুযোগ করে দেন, ভালো সোর্স থেকে এক্সপ্লোর করার সুযোগ করে। সুতরাং সমাধান তো আছে, কিন্তু সমাধান করার জন্য রাষ্ট্রের যারা পলিসি মেকার, যারা মন্ত্রী হবেন, এমপি হবেন, নেতা হবেন, তাদেরকে তো নিজের দেশ ভাবে দেশটাকে উদ্ধার করতে হবে। দেশটা তো লুটের জায়গা না। অবশ্য শেষ পর্যায়ে একবার জ্বালানি সক্ষমতা নিয়ে কথা বলছিলেন, এক কথায় এগুলো তো বলছেন। দেখেন, জ্বালানি এই আমাদের মানে চুরি হয়, আমি আগেও বলেছি, এটা 800 মেগাওয়াট ব্যাটারি চালিত রিক্সা, অবৈধ হকার। আপনারা যদি এগুলাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি এই ঢাকা নিয়ন্ত্রণ করছে তো, ওই যে আপনি দেখবেন হকারদের লাইন করে দিচ্ছে, এগুলো তো নিয়ন্ত্রণ না। আপনি কি তার কাছ থেকে বিল নিচ্ছেন? আপনি তো আমার কাছ থেকে বিদ্যুৎ মানে বিদ্যুৎ বিল বেশি নিচ্ছেন, আমার মধ্যবিত্তকে আপনি শেষ করে দিচ্ছেন, আপনি ইন্ডাস্ট্রির উপরে চাপ দিচ্ছেন। আপনি যারা অবৈধভাবে 800 মেগাওয়াট খাচ্ছে, তাদেরকে এই যে ঢাকায় যে কত জায়গায় চার্জিং পয়েন্ট আছে, আপনি কি এগুলোকে রেগুলেট করতে পারেন না? ঠিক আছে, ওরা চালাচ্ছে, আপনি এখান থেকে পয়সা নেন, ও তো বিনা পয়সায় পাচ্ছে, চুরি করছে, কেউ চাঁদাবাজি করছে, খালি ওখান থেকে হয়তো 50 টাকা দিচ্ছে, আপনার চার্জ নিচ্ছে, কেউ কিছু বলতে পারবেন না। আপনি তাদেরকে আপনি রেগুলেট করতে পারবেন না। সমস্ত দায় আপনি যারা ব্যবসা করে তাদের উপরে চাপাবেন। 6টা না 7টার সময় দোকান বন্ধ, আর হকারদের সমস্ত রিচার্জেবল তারা চার্জ করে নিয়ে এসে সারা ঢাকা শহরে আপনার দেখা যাবে যে 50-60 লাখ 1 কোটি হকার বসে আছে মাইলের পর মাইল। আপনি এগুলো রেগুলেট করছেন না। আপনি ব্যাটারি চালিত রিক্সার এই যে 800 মেগাওয়াট যাচ্ছে করছেন না। আপনি যানজটের কারণে, আমি আগেও বলেছি, শুধু ঢাকা সিটিতে 500 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আপনি যে আমদানি হয়, তেল আমদানি হয়, অকটেন বা ডিজেল, এটা নষ্ট হয় প্রতি মাসে শুধু ঢাকা সিটিতে এই যানজটের কারণে। এগুলো তো আপনি রেগুলেট করবেন না। আপনি খালি দিচ্ছেন এআই ক্যামেরা দিচ্ছেন, শুধুমাত্র যাদের লাইসেন্স আছে, রেজিস্ট্রেশন আছে, তাদেরকে আপনি টর্চার করছেন। আমি বলবো, আপনি তো ব্যাটারি চালিত রিক্সা, একটা রিক্সারও রেজিস্ট্রেশন নেই, কিছু নেই। রেজিস্ট্রেশন ব্যবস্থা আপনি করবেন, তারপরে এগুলো করে কি এরকম একটা নগর চালাতে পারবেন? ঢাকার সাথে গার্বেজ হয়ে যাবে। হ্যাঁ, আপনি কি এটাকে এইভাবে আপনি একটা বিনিয়োগ আনতে পারবেন? আপনি এদেরকে রেগুলেট করতে পারবেন? আপনাদের বিকল্প কর্মসংস্থান করেন। গ্রামের মধ্যে কৃষি শ্রমিকের সংকট আছে, বিভিন্ন রকমের সংকট আছে, যে খাল কাটা কর্মসূচি তাতে লাগান। কিন্তু এই সমস্যার শুধু মধ্যবিত্তকে শেষ করে দিয়েন না। অসংখ্য ধন্যবাদ আবু রুশদ, অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, রাজিকুজ্জামান রতন, এবং অবশ্যই ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনি মোটামুটি ক্যাম্পেইন করলেন নির্বাচনের, নিঃসন্দেহে। জি, আমার প্রডিউসার বলছে যে মোটামুটি এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি আজকে প্রথম ব্যবহার না, আমি আপনার দর্শক তারা কি আমার ভোটার হতে পারে? অবশ্যই, জি। আজকে আনুষ্ঠানিকভাবে প্রথম করলেন নাকি? না, আমি যখন সুযোগ পাই তখনই আমি জনগণের জন্য আমার করণীয় কি সেটা বলে দিচ্ছি, রাষ্ট্রের করণীয় কি সেটা বলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা যখন দর্শক বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠান দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।